আচ্ছা, তোমাদের ভূগোলেও একটা এগ্রিকালচার ছিল চ্যাপ্টার ছিল তো নাকি হয়েছে তোমাদের? ভূগোলের একটা চ্যাপ্টার আছে এগ্রিকালচার, আর একটা চ্যাপ্টার আছে ইন্ডাস্ট্রি বলে, মানে একটা কৃষি আর একটা শিল্প, দুটো আছে, ঠিক আছে? এবারে এতেও আছে, ইকোনমিক্সও আছে, দুটো চ্যাপ্টার। যেমন ভূগোলে তোমাদের ওই পপুলেশন একটা চ্যাপ্টার ছিল, ইকোনমিক্সে সেম জিনিস আছে, ওই জন্য আমি আর পপুলেশন চ্যাপ্টারটা পড়াই। যেহেতু তোমাদের ভূগোলে পড়িয়েছি, আমি সাথে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলে হ্যাঁ হয়েছে। তারপরে তাহলে কি ওই কৃষি আর শিল্প, কৃষি আর শিল্পের কয়েকটা টার্ম জানতে হবে, কিছুই নেই। যেমন কৃষি মানে ভারতে এগ্রিকালচার সেক্টর, তোমার আমাদের কি কৃষি মানে কি প্রোডাকশন। আমি ইকোনমিক্সে একটা জিনিস সবসময় আলোচনা করছি, প্রোডাকশন। আমাদের ভারতে একটা সংস্থা আছে যেটা এফসিআই, নাম শুনেছো? কি এটা? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাই তো? এর কাজ কি জানো কেউ? এর কাজ হচ্ছে না, যত এই যে ধান হচ্ছে, ধরো আরো ধরো 50 বিঘা ক্ষেত আছে, ওই যে ক্ষেতের ধান, 50 বিঘা ক্ষেতের ধান তো আছে, বাড়িতে ধরো 4-5 জন খেতে, 4-5 জন খেতে 50 বিঘা ধান তো খেতে পারবে না, তা কোথাও তো বেচে দেবে, কে কিনবে? যারা এমনি নর্মাল টুকটাক অন্য কাউকে বেঁচে দিলে আলাদা, সরকারও কেনে। সরকার কেনে, সরকার কি করে? ওই ধানগুলো মজুত করে। এই যে তুমি এই যে চাল গম ধান এইসব, এই চাল গম এইসব যে দিচ্ছে, এই কোথা থেকে আসছে? সরকার দিচ্ছে তো, সরকারের কাছে আসছে কোথেকে? সরকার কোথা থেকে কিনছে? কে কিনছে? সরকারের একটা সংস্থা আছে, এটা এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এ কি করে? এ হচ্ছে সরকারের এই তোমার এই সব জিনিসপত্র কেনে। কি করে? একটা 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 টার্ম আছে বাফার স্টক বলে, তোমরা এটা জেনে নাও। বাফার স্টক, বাফার স্টক কি? বাফার স্টক হচ্ছে এক রকমের স্টক যেখানে হচ্ছে আগে থেকে মজুত করে রাখা হয়। ধরো এই বছর ভালো ফসল হয়েছে, তো সরকার কি করে? মানে এই ফুড কর্পোরেশন, সরকার মানে এই তো সরকারি সংস্থা না, এ কি করে? সমস্ত স্টক কিনে নেয়, নিয়ে আগের বছরের জন্য রেখে দেয় মজুত করে। যদি আগের বছর বাই চান্স কোনো সময় খরা হয়ে গেল কোনো একটা জায়গায়, তো ফসল ভালো হলো না, তাহলে সেখানে লোক আর না খেতে মরে যাবে। তো তাতে যাতে সরকার তাদের কম দামে যাতে খাদ্য উপলব্ধি করা মানে এ করতে পারে, তার জন্য এটা স্টক তুলে রেখে দেয় সরকার। তো এই স্টকটাকে বলে বাফার স্টক। এটা কি? এটা ভবিষ্যতের জন্য স্টক তুলে রাখা আছে সরকারের, সরকার যাতে পরে ওটা মানে এ করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে, বুঝলেন? তো সেটা খুব কম দামে বেচবে, পরের বছরে কম দামে বেচবে আর কি, তা সেই তো কিনতে হতো। তো এটা বাফার স্টক। আরেকটা টার্ম আছে এনএসপি, এটা মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে স্বল্প মেয়াদী সাহায্যকারী অনুদান। এর বাংলা টার্ম মনে রাখো না, এমএসপি মনে রাখো, মিনিমাম সাপোর্ট প্রাইস। কি এটা? তুমি এসেছিলে বাইরে গেছিলে নাকি? আচ্ছা, এখন ঢুকলে তুমি দেখো মিনিমাম সাপোর্ট প্রাইস কি বলছে? মানে তুমি এই যে ধরো ধান বা গম বা সবজি, আমি ধরি মনে করো টমেটো ধরো কোথাও একটা ভালো জায়গায় খুব প্রচুর টমেটো হয়েছে, তুমি সরকারের কাছে গেলে, সরকারকে বললে যে আমি বেচবো, টমেটো বেচবো। তুমি অন্য কোথাও বেচে দেবে, বাজার টাজার বেচে দিয়েছে তো আলাদা কথা, সেটা তো তোমার নিজের ব্যাপার। কিন্তু সরকারের কাছে যদি বেচো, সরকার তোমাকে একটা দামে কেনে, সেই দামটা হচ্ছে এইটা মিনিমাম সাপোর্ট প্রাইস। কোনো সময় হয় কি, এই মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে বিশাল বড় খেলা হয় একরকম। এই এমএসপির ঠিকঠাক প্রাইস পায় হচ্ছে ওই পাঞ্জাব বা হরিয়ানার ওদিকে চাষিগুলো। আমাদের এদিকে চাষি এমএসপিতে ভালো দাম পায় না। কি হয়, তোমাকে ধরো আমার একটা গণিত বলি, ধরো চাল ধরো আমি মানলাম নর্মাল এই যে মোটা চাল একদম, ধরো মনে করো 30 টাকা কেজি, তাই তো? 30 টাকা কেজি ধরো চাল। এখন কথা হচ্ছে একটা চাষি এমএসপি, এটা আমি মনে করলাম চালের ধরো এমএসপি সরকার দিয়েছে যে এই টাকা তুমি যদি আমার কাছে বেচো, এই টাকায় আমি কিনবো। তো একটা চাষি চলে গেল এখানে বেচতে, চাষির কাছে ধরো 1000 কেজি চাল ছিল, এই বাবা 1000 কেজি চাল ছিল, তো চাষি কত পাবে? চাষি পাবে হচ্ছে তোমার কত গুণ করে কত পাবে? 30,000 টাকা। তা 30,000 টাকা চাষি পাওয়ার কথা ছিল যদি এমএসপি তে বেচতো। এখন করবে কি? এমএসপির কাণ্ড কি হয়, তুমি যখন এমএসপি তে বেচতে যাবে না, এমএসপি বলবে আমি কিনবো, আমার এমনিতে অনেক প্রচন্ড ধান স্টোর হয়ে আছে, এমনিতে আমি রাখা টাকা জায়গা নেই, আমি অথচ রাখা জায়গা নেই, সব থাকে, প্রচুর নাটক করবে, কিনবে না। কিনলো না, তুমি ওই চালটা কি করবে? তুমি এখান থেকে নিয়ে, যেহেতু এমএসপি দাম ঠিকঠাক দেয় ওরা, এবারে তুমি এসে কোথাও মানে তুমি পাশে কোথাও কাউকে বেচে দেবে, একে থাকে কোথাও একটা কোনো ডিলার নিচ্ছে, চালের ডিলার, যে চাল ফাল কেনে ধান বেচে, মানে যেটা সরকার নয়, যেটা এমনি কোনো প্রাইভেট কেউ, তুমি তাকে বেচে দিলে, সে তোমাকে ধরো বললো 30 টাকা দেবো না, আমি তোমাকে দেবো হয়তো 20 টাকা, 20 টাকা দেবো, ধরো বলো 20 টাকা, তা তোমার এখন হচ্ছে কত? 20,000। তোমার এখন 10,000 লস হয়ে গেল। এর কাছ থেকে যে 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 ডিলার না,
এমএসপি ওর কাছ থেকে এসে কিনবে, বলবে তুমি আমাকে দাও, আমি তোমাকে দেবো 25 টাকা করে, বুঝতে পারলে? তো তোমার টাকা মরে গেল। এখানে তুমি এমএসপি ডাইরেক্ট পেলে তোমার 10,000 টাকা লোকসান করিয়ে দিল, আর ওখান দিয়ে ও 5,000 টাকা লাভ কামিয়ে দিল। ওই টাকাটা, ওই যে এক্সট্রা টাকা লাভ কামালো, ওই 5,000 টাকার এক্সট্রা লাভ যাবে, ওটা কার? এই পকেটে চলে যাবে, এই করে করে ঘুষ খায় না, এই করে করে ঘুষ খেয়ে সব। তো এই জিনিস হয়, এসব প্রচুর কাণ্ড হয়। আমাদের এখানকার লোকেরা এমএসপিতে পায় না। তুমি ভাবো, ধরো আমাদের এখানে কোনো সময় 200 টাকা টমেটো কেজি হচ্ছে, আগের বছর মানে আগের বছর হয়েছিল না 200 টাকা টমেটো কেজি। তুমি 200 টাকা টমেটো কেজি পুরো ভারতে গিয়ে কোথাও না কোথাও তো সস্তা চলছে। তো সেখান থেকে যদি সিস্টেম এমন থাকতো যে সেখান থেকে আমার করবে, মানে ঠিকঠাক ব্যবস্থা হয় না, এগুলো তৈরি হয় না, এইসব জিনিসপত্র তৈরি হয়। আমি সেটা আসছি পরে। তার আগে এফসিআই বুঝলে, বাফার স্টক বুঝলে, এমএসপি বুঝলে। এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে যে মিনিমাম সাপোর্ট প্রাইস, অ্যাকচুয়ালি মিনিমাম এটা কথায় মতো এমএসপি ঠিকঠাকই থাকে, ঠিকঠাকই দেয়, ভেবে চিন্তেই দেয়। তো তুই গেলাম। আচ্ছা, আর একটা জিনিস আছে। আচ্ছা, তুমি ভাবলে যে আমি সবই করবো, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এমএসপি তে বেচবো, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু আমার কাছে আছে, ধান ফান মানে ধরো ধান চাষ করবো বা গম চাষ করবো, এই সমস্ত কিছু আমার কাছে ট্যাকটিক আছে। কথা হচ্ছে আমার কাছে পয়সা নেই। এবার কথা হচ্ছে আমার কাছে আমি মেনে নিলাম জমিও আছে। এবার কথা হচ্ছে তুমি জমিতে তখন করবে যখন তোমার কাছে বড় বিশাল জমি থাকে, তোমার কাছে আছে বড় জোর 1 বিঘে, তুমি কি করবে 1 বিঘেতে? 1 বিঘেতে কত আর ফসল? 1 বিঘার ধান ওই তোমার মানে সারা বছরের খরচ এতেই চলে যাবে, মানে রোজগার তুমি খাওয়া দাওয়া করো ওতেই চলে যাবে সারা বছরের ধান। তোমার তুমি বেচবে কি? এখন কথা হচ্ছে তোমার কাছে মনে করলাম আমি জমিও আছে, এখন কথা হচ্ছে আমার কাছে টাকা, এত জায়গায় জমি ক্ষেত্রে তো প্রবলেম, টাকা কোথায় পাবে? ব্যাংক দেবে। ব্যাংক কোথায়, কি ব্যাংক আছে? এগ্রিকালচার ব্যাংক আছে তো জানো কে? নাবার্ড বলে। আচ্ছা, নাবার্ড সম্বন্ধে কারণ প্রবলেম আছে যে নাবার্ডের ফুল ফর্ম কি, কবে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো সবই লিখে দেওয়া আছে। এখন কথা শোনো, নাবার্ড বলছে যে আপনি এক কাজ, নাবার্ড লোন দেবে, আর ভালো পরিমাণে লোন দেয় নাবার্ড, প্রচন্ড বহুত টাকা লোন দেয়। কিন্তু কথা হচ্ছে নাবার্ডের কাছে তোমাকে যেতে হবে তোমার প্ল্যান নিয়ে, যে আমার এই প্ল্যান, আমার এই জায়গা, তার মধ্যে তুমি যদি বলো যে আমার কাছে ধরো 10 বিঘে জমি আছে, 10 বিঘে জমি আমি শুধু ধান, নাবার্ড লোন দেবে না। নাবার্ড বলে তুই ধরো তোর বাই চান্স ধানে কোনো রোগ লেগে গেল, পুরো 10 বিঘের জমি ধান নষ্ট হয়ে গেল, নাবার্ড লোন দেয় মাল্টিপারপাস প্রজেক্টের জন্য। মানে তোমার ধরো এখানে 10 বিঘে জমি আছে, বুঝতে পারো, 10 বিঘে জমি তুমি প্রপার প্ল্যান নিয়ে যাবে। ধরো আমি এখানে চাষ করবো, ধরো আমি এতটা অংশে চাষ করছি, এতটা অংশে ধরো পশুপালন করছি, বা বাকি তোমার প্ল্যান, মানে তোমার ভিশন থাকতে হবে যে আমার এই করবো। শুধু এমন নয় যে শুধু এটা দিয়ে আমি চাষ করছি, মানে শুধু একই চাষ করলে হবে না, মাল্টিপারপাস। ধরো তুমি এখানে গরু রেখেছো, গরু বা মোষ রেখেছো, সেখান থেকে দুধ উৎপাদন হচ্ছে। আচ্ছা, ওর যে গরুর যে গোবরগুলো সেগুলো তোমার চাষের কাজে লেগে দিতে পারে, কারণ ওদের ভার্মি কালচার হয়, গরুর গোবরের ভার্মি কালচার হয়। ভার্মি কালচার জানো, শুনেছো কি? কম্পোস্ট বানায় দেখেছো? ভার্মি কালচারের সার দেখেছো, মানে কম্পোস্ট দেখেছো? কেঁচো দিয়ে হয়, দেখেছো কোনো সময়? তোমরা কি সব টাউন এরিয়া, মানে গ্রামের তো ছেলেপুলে আছিস, তোরা দেখিস নি কোনোদিন? অর্গানিক ফার্মিং করার জন্য যে খাদ দেয়, খাদ জানিস? ওই খাদ দেখবি ওই টাইপের হয়, কালো টাইপের হয়, কেঁচো ঘোরাঘুরি করে, তারপরে একদম কেঁচো, মানে ওটা অর্গানিক খাদ। ওই খাদ বানানোর জন্য গোবর দরকার হয়। ধরো এখানে গরু পালন করেছে, মোষ বা গরু পালন করেছে, ওই যে গোবর, সেই গোবরে প্রচন্ড পরিমাণে অ্যামোনিয়া থাকে, আর খুব ডেঞ্জারাস হয়। ওটা যদি ডাইরেক্ট তুমি জমিতে দিয়ে দাও না, তোমার জমি নষ্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে ওখান থেকে অ্যামোনিয়া বের করতে হয়, আর ওখান থেকে ওই টেম্পারেচার কমাতে হয়, কেন গরুর গোবর ডাইরেক্ট যদি কেউ এতে দিয়ে দেয় না, জমিতে দিয়ে দেয় না, জমি নষ্ট হয়ে যাবে। এবার কথা হচ্ছে শুকিয়ে না, ওকে 10-15 দিন ফেলে রেখে দাও, ওর সমস্ত অ্যামোনিয়া বেরিয়ে যাবে। মানে ওটা কিন্তু নাইট্রোজেন, মানে ওর ভালো নাইট্রোজেন থাকে ওতে, কিন্তু কথা হচ্ছে ও নাইট্রোজেন তখন অ্যামোনিয়া হয়ে থাকে। ওর অ্যামোনিয়া বের করতে হবে, ওর ভেতরের ওই টেম্পারেচার হিউমিডিটি বের করতে হবে, সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর 2-4 দিন ধরে ফেলে দাও, ফেলে রেখে দিলে এখন ওর উপরে কি করো, লেয়ার বাই লেয়ার তৈরি হয়। এই যে ধরো এবারে ওর সাথে না হাঁস বা মুরগি, এদের যে গোবর, মানে হাঁস বা মুরগির যে মানে বর্জ্য পদার্থ যেটা, সেটাকে তোমার ওর সাথে মেশাতে হয়, কারণ ওতে এই গোবর থেকে ওতে নাইট্রোজেন বেশি থাকে, হাঁস মুরগির ওতে ওরা মেশাতে হয়। মিশিয়ে ও কি করে, একটা বিড তৈরি করে, মানে লেয়ার বাই লেয়ার তৈরি করে, ওখানে কেঁচো ছেড়ে দেয়। কেঁচো বুঝতে পারো, ওর উপরে কেঁচো ছেড়ে দেয়, ছোট ছোট সাইজের কেঁচো পাওয়া যায়। ওই কেঁচো কি করে, ওই যে গোবর যেটা ব্রাউন কালারের যে গোবরটা না, ওকে ধরো 15 দিন 20 দিন পর কেঁচোটাকে মানে করে দেয়, কেঁচো ওটাকে খায়, সেই কেঁচো বর্জ্য করে ওটাকে, ওটা ব্রাউন কালার থেকে কালার হয়ে যায় কালো, ওইটা হয়ে যায় তখন ভার্মি কম্পোস্ট, যে ওই খাদ, ওই খাদটা হয়ে যায় মারাত্মক নাইট্রোজেনাস, মানে খুবই ভালো, যেটা বলে ওই অর্গানিক ফার্মিং হয় না। অর্গানিক ফার্মিং যেসব ধরো বেগুন চাষ করছিস, বেগুনের জায়গায় ওই খাদ দেয়, মানে বেগুনের যে খাদটা দেওয়া হয় তার ওইটা দাও,
সার্ভিস তো দিচ্ছে, সার্ভিসের জায়গায় উঠে দেয় ধান, করতে মেহনত আছে করে গেল। তুমি যদি ভাবো আমি যদি এখানে একটা গরু পালন করলাম আর তার যে ওই যে ভাবেই কাজ সেটা আমি নির্ধারণ করলাম, এই সাইডে গরু দুটো লেয়ার বাই লেয়ার, ঠিক আছে, আর এখানে আমার ধরো একটা বড় সাইজের আমি পুকুর কাটলাম যেখানে আমি চিংড়ি উৎপাদন করবো। চিংড়ির বিরাট কনজামশন রেট আছে এতে বিদেশে। ये तो নর্মাল মাছ চাষ করলে তোমাকে তো মাছ গিয়ে বেচতে হবে, কিনে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে বেচতে হবে। চিংড়ি লোক আসবে তো বাড়িতে কিনতে, মানে এখানে জমিতে ট্রাক নিয়ে এসে জমি থেকে কিনে নিয়ে যাবে। চিংড়ির বিরাট আছে কনজামশন আছে। এখন কথা হচ্ছে এইরকম তুমি যদি একটা বড় সাজিয়ে তুমি যদি নাবার্ডের কাছে পেশ করো যে আমার এই টপিক আছে, এই জানা এই জিনিস, এই ফরম্যাট আমাকে বানাতে হবে, সেটা বানিয়ে আমাকে কি করতে হবে, তোমাকে আরামসে লোন দেবে নাবার্ড, বেশ বেশ ভালো টাকা লোন দেয়, 10-12 লাখ টাকা লোন দেয়। মেয়েদের জন্য তার মাত্র আছে। যদি কোনো মহিলা 2 একরের মধ্যে যদি চিংড়ি চাষ করে না, চিংড়ি তাকে 12 লাখ টাকা লোন, 12 লাখ টাকা সাবসিডি দেয়, লোন না সাবসিডি দেয়। লোন তো শোধ করতে হয় পরে, সাবসিডি তো শোধ করতে হয় না, সাবসিডি দিয়ে দেয়। নাবার্ড বলে যে তুমি এক কাজ করো, তুমি পুকুর কাটো, তুমি নিজের খরচায় পুকুর কাটো, সমস্ত কিছু প্ল্যান করো, যে তুমি শুধু নাবার্ডের কাছে পেশ করো। ধরো তুমি পুকুর কাটতে খরচ হয়েছে, পুকুর কাটতে 12 লাখ টাকা পুকুর কেটে নেই কেউ, তুই 2 একর মধ্যে পুকুর কাটিস তো ধরো খরচ হবে হয়তো 1-2 লাখ টাকা, 1-2 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা খরচ হলো, বাদ বাকি পুকুর কাটলাম, আর বাদ বাকি পুকুরের সাইডে কলার গাছ লাগাতে হয়, পুকুরের সাইডে না কলার গাছ লাগাতে হয়। কেন? যদি বাইচান্স আমাদের তো ভারতে তো ছাঁচড়ার অভাব নেই, বাইচান্স তোর পুকুরে ভালো মাছ হয়েছে, আমি একটা বিষ ফেলে দিলাম, বিষের একটা ফেলে দিলাম, নষ্ট হয়ে যাবে। তো কথা হচ্ছে কলার গাছ রেখে দিলে কি হয়, যদি বাইচান্স কেউ পুকুরে বিষ ফেলে দেয় না, কলা গাছ কেটে ফেলে দেয় পুকুরে, সব শুষে নেয় বিষ, তো এসব কাণ্ড আছে। তো কথা হচ্ছে এই সমস্ত যখন প্র্যাকটিস তুমি যখন করবে, নাবার্ডের কাছে পেশ করো না, নাবার্ড তোমাকে বলবে যে মহিলাদের জন্য যেহেতু সাবসিডি আছে না, 12 লাখ টাকা সাবসিডি দেয় নাবার্ড। কিন্তু ওই একটা কথা আছে, একটু পয়সা খাওয়াতে হয়, যেহেতু ভারতে কোথায় পয়সা খাওয়ানো দিয়েছে সব জায়গায়। তো এবার কথা হচ্ছে এইসব কাণ্ড, তাহলে লোন কে দেবে? নাবার্ড। আচ্ছা, একটা সংস্থা আছে, বড় কথা কি আমাদের এখানে লোক স্মার্টফোন নিয়ে আজ ঘুরতে চায়, সবাই চায় স্মার্টফোন, কিন্তু নিজে আমি স্মার্ট হব না। আমি চালাতে চাই স্মার্টফোন, কিন্তু আমাদের এখনো এগ্রিকালচার বা আমাদের এখনো কৃষি হচ্ছে সেই মানে কি বলা যায় বহু আগেকার দিনে, সেই এখনো কোথাও সেই ট্রাক্টর করছে, নর্মাল করছে কৃষিকাজ, মাল্টিপারপাস প্রজেক্টের কোনো গল্প নেই এখানে, কেউ করে না। মানে ধরো এই যে যাদের বেশি ক্ষেত আছে, আমি মানলাম যাদের ছোট ক্ষেত আছে তারা নাহলে ওই রোজগার খাওয়ার জন্য করে নিচ্ছে, কিন্তু যাদের বড় ক্ষেত, বিশাল বড় বড় ক্ষেত, 4-5 বিঘে করে ক্ষেত, আরো বড় অনেকে থাকে না, অনেকে তারা কি করছে, ধান চাষই করছে। দেখবি ধান তুই মানে এতে চলে যা, গ্রামের কোনো দিকে চলে যা, দিনের মানে রাস্তা বাড়ির পর বাড়ি ধান, শুধু ধানই হচ্ছে। আর কোথায় তাহলে লাভ হবে কোথায়? কৃষক এখনো বাঁচে ওই রকমেতে। তো যাই হোক, কৃষক এখনো ওই খাওয়ার জন্যই বাঁচে। দেখ না, যারা কৃষিকাজ করছে, কৃষিকাজে প্রচন্ড ফায়দা আছে। আজকাল সবচেয়ে বড় কথা, পড়াশোনা করে ছেলেগুলো আজকাল কৃষিকাজে যেতে চান, কারণ লজ্জা ভাবে না। লজ্জা ওই জন্য হয় কেননা আমি ওই টেকনোলজি নিয়ে আসি না কৃষিতে কেউ টেকনোলজি অ্যাপ্লাই করে না, জানে টেকনোলজি ছাড়ো যা করো। আচ্ছা, আমি যদি ভাবি অর্গানিক ফার্মিং করবো, অর্গানিক ফার্মিং সবার দ্বারা সম্ভব হবে না। এই সমস্ত করবে কি? যেগুলো বললাম এগুলো করবে কি? সব আছে, স্কুল আছে, কিন্তু সেগুলোতে লোক যাবে না, বা লোকজন যদি যায় সেটাকে অ্যাপ্লাই করবেও না। এই সমস্ত কাণ্ড হয়, অনেক রকম কাণ্ড আছে। হলো, তাই এ গেল নাবার্ড। তাহলে কৃষির জন্য লোন দিচ্ছে নাবার্ড। আচ্ছা, একটা সংস্থা আছে, এটা কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অফ পিপলস অ্যাকশন অ্যান্ড রুরাল টেকনোলজি, কাপাট। এই সংস্থা কি করে? এই সংস্থা হচ্ছে ওই টেকনোলজির উপরে, বিভিন্ন নতুন নতুন টেকনোলজির উপরে কাজ করে, যে কৃষিক্ষেত্রের যেসব টেকনোলজি। ধরো এখন একটা তোর জানিস না, কারেন্ট হয়ে যাওয়ার পর তারা হয়তো হালকা আইডিয়া আছে, ড্রোন এখন তৈরি হয়েছে। 1 বিঘে জমিতে না 10 মিনিটে বীজ ছড়িয়ে দেবে, মানে বীজ যেটা স্প্রে করতে হয় না, দেখিস কোন সময়, এই যে ধরো এই সময় তো উচ্ছে হচ্ছে, তো এখন উচ্ছে বা এইসব ঝিঙে ফিঙে এইসব এখন তো টাইম, লঙ্কা গাছ ফাছ এইসব হচ্ছে টাইম এখন। হ্যাঁ, তো এখন কি করে, ধরো যাদের বড় ক্ষেত, ধরো 1 বিঘেতে এইসব ফসল আছে, সার বীজ দিতে হয়। ধরো এখন ড্রোন তৈরি হয়েছে, 10 মিনিটে 1 বিঘে জমির উপরে 10 মিনিটে বীজ ছড়িয়ে দেবে। ড্রোন আছে, যেরকম সার ভরে দাও, মানে যে লিকুইড ভরে দাও, জমিতে ছেড়ে দাও, 10 মিনিটে পুরো তোমার বীজ প্রয়োগ করে, সেরকম ড্রোন আছে। কিন্তু কথা হচ্ছে ড্রোনের দাম 4 লাখ টাকা, কোথেকে আসবে? কথা হচ্ছে কেউ যদি এরকম একটা পার্সোনাল একটা ড্রোন কিনে নেয়, সে যদি ভাড়ায় খাটায়, এই গেল আজকে যে বীজ দেবে উঠে যায়, কে করবে? করে না, ভাবে না। তো ওই যে ড্রোন বানানো হলো বা এইসব, তোর আরো একটা জিনিস দেখবি, মালচিং পেপার হয়, শুনেছিস নাম? মালচিং পেপার নাম শোনি? মালচিং পেপার হয়
কিরকম, মানে ক্ষেত না, খেতে হচ্ছে তোমার দেখবে পেপার দিয়ে মুড়ে দেওয়া, মানে ক্ষেতের যে ওই ধরো যে চারাগুলো লাগানো হবে যেখানে যেখানে না কতগুলো গর্তগুলো না সব পেপার দিয়ে মুড়ে দিয়েছে, দিয়ে মাঝখানে ছোট ছোট করে ফুটো আছে, ওই ফুটোগুলো দিয়ে গাছ বেরোবে, ওগুলো মালচিং পেপার। তুই গুগলে যদি সার্চ করিস না মালচিং পেপার ইমেজ মেরে দিবি, দেখবি মালচিং পেপার দেখিয়ে দেবে। ওগুলো কি হয়, ওতে জলের যে ধরো আমি কোথাও উচ্ছে বাগান করেছি, এই মানলাম আমাদের বাড়িতে উচ্ছে বাগান আছে তাই আমি উচ্ছে বাগানের উদাহরণটা বেশি দিই, আমার বাড়িতে উচ্ছে বাগান করেছি আমি, সেখানে কি করলাম উচ্ছে ধরো আমার মাঝখানে ধরো 1 বিঘে জমি, তার বড় সাইজের উঁচু আল দেওয়া আছে, সেই আলের উপরে আমি উচ্ছে বাগান করেছি, মানে উচ্ছে গাছ লাগিয়েছি। এখন কথা হচ্ছে আমি যখন জল দেবো উচ্ছে গাছে যখন জল দেবো তখন তো আমাকে ওই বড় সাইজের একটা পাইপ নাও নিয়ে জল দাও পুরো ভর্তি করে, ভাবো জল প্রচুর অপচয় হয়ে ওঠে, যতটা জল দরকার আমি কোনো কোনো সময় যেহেতু পাইপ দিয়ে দিচ্ছি আমি গাছে যতটা দরকার তার থেকে বেশি দিই, আমরা পুকুরে জল যেহেতু ইউজ করি তো দিয়ে দিই, অটোমেটিক দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, তাতে জলের অপচয়ও হয়। এক সময় দেখা যাবে গরমকালে জলের দরকার, অনেক সময় জল শর্টেজ হয়ে যায় অনেক লোকের জমিতে তারা পায় না, ধরো ওই সময় যদি তোর জল থাকতো তুই তো দিতে পারতিস যতটুকু ভাড়ায়, যাই হোক তার জন্য তো থাকতে হবে জল, কিন্তু আমরা জল তো অপচয় এখানে করে ফেলেছি, জল অপচয় হয়, প্রচুর জল অপচয় হয়। কথা হচ্ছে কি করা যায়, ওই জন্য আসে মালচিং পেপার। মালচিং পেপারে তুমি যখন ফার্স্ট পেপার ফেলে দাও, তারপরে মাটি দিয়ে দাও, একটা 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 নির্দিষ্ট ডিপ, মানে ধরো এতটা ডিপ তুমি এই ধরো এটা ধরো সারফেস, এর নিচে ধরো তুমি এতটা খুঁড়ে নিয়ে তুমি মালচিং পেপার বিছিয়ে দিলে, এরপরে মাটি ভরে দিলে, তারপরে মালচিং পেপার এদিক থেকে ওদিক থেকে এরকম করে মুড়ে দিয়েছো নিচে পেপার বিছিয়ে দিলে, তারপর মাটি দিয়ে দিলে, দুটো পেপারকে উড়িয়ে এরকম করে আটকে দাও, আর এখানে সব ফুটো আছে উপরে উপরে। তোর মালচিং পেপারের সাইজ যদি আগে গুগলে সার্চ করে দেখতে পেয়ে যে মালচিং পেপার দেখতে কেমন হয়, হলো। এবার কথা হচ্ছে তুমি এখানে গাছ লাগিয়ে এগুলো ধরো ফুটো আছে, এগুলো ধরো ফুটো একটা ফুটো ফুটো। এবার কথা হচ্ছে ধর এখানে গাছ আছে, গাছ বেরিয়েছে, গাছের যে মূল, সে মূল মাটির ভিতরে আসবে, সে বড় যখন এতটাই আসবে ততটাই গর্ত করে খোলা হয়, সেটা প্ল্যান করে। এবার কথা হচ্ছে এর ভিতর দিয়ে একটা পাইপ চলে যায়, তো এটাতে থাকে জলের কানেকশন, ড্রপ জল পড়ে, ড্রিপিং কাল্টিভেশন বলে একে, মানে হালকা ডিপ করে জল পড়বে, সবসময় জল পড়ছে। তুমি একটা বড় পাইপ আছে, সেই বড় পাইপে জল দিয়ে দাও, সুন্দর দিচ্ছে। মালচিং পেপার আছে, মালচিং পেপার কেউ গুগলে সার্চ করে দেখতে পেয়ে যাবে, দারুণ প্রসেসটা, কেউ করে না এখন ওই রকমই করছে সমস্ত, পুরো মানে কি বলা যায় আমাদের পুরো পশ্চিমবঙ্গ ওই রকমই চলছে, জলের অপচয়। এতে জলের কি বলা যায়, যতটা দরকার ততটাই নেবে, তার 1% বেশি জল যাবে না, বুঝতে পারছো? তাহলে এই কাণ্ডগুলো হয়, এগুলো কাণ্ডগুলো নিয়ে করে। তো টেকনোলজি সংক্রান্ত এই কাণ্ড করে কি কাবাট হচ্ছে একটা কি বলা যায় একটা বুদ্ধিজীবীদের সংগঠন, মানে সায়েন্স আর এই তোমার সায়েন্টিস্ট থাকে এখানে। কি হয় এখানে, এরা একটা সংস্থা আছে কাবাট, ওরা কি করে, ওরা হচ্ছে নিউ টেকনোলজি, কৃষি সংক্রান্ত যত নতুন নতুন টেকনোলজি আছে সেগুলো নিয়ে আলোচনা করে, আর কোনো টেকনোলজি যদি আসে সেটাকে সামনে করে দেয়। হলো, এখন কথা হচ্ছে এটা কারো কাবাট। আচ্ছা আর একটা আছে কি, ওই নাফেড, এই ন্যাশনাল কোঅপারেশন অফ ফেডারেশন কি একটা ফেডারেশন, মার্কেটিং ফেডারেশন কি এটা আছে, নাফেড, আমি ফুল নেমটা পুরো ভুলে যাচ্ছি। এর কাজ কি, হচ্ছে ইয়ে করে অ্যাডভার্টাইজিং করে। ধরো তোমার তুমি ধরো কোনো টেকনোলজি এলো, সেই টেকনোলজিটার সাথে মানুষের পরিচয় কি করবে, মানুষকে তো কাপার শুধু টেকনোলজি উপস্থাপন করি শেষ, ওইটাকে মানুষ অব্দি নিয়ে যাবে কোথায়? আমি যদি টেকনোলজিটা কোথাও দেখাই, অ্যাডভার্টাইজ করি, তাহলে দেখাই, তাহলে মানুষ বুঝবে, সেটা কাজ করি না জায়গায়। আর একটা আছে এদের কাজ, এগুলো কিছু না, এগুলো কি জিজ্ঞেস করে, এগুলো কিছুই না, নর্মাল শুধু লিখে রাখো। এটা টেকনোলজি, কৃষি সংক্রান্ত টেকনোলজি নিয়ে কাজ করে, কৃষি সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা নিয়ে কাজ করে, এটা কৃষি সংক্রান্ত প্রচার নিয়ে কাজ করে। আচ্ছা আরেকটা আছে ইফকো, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ ইউনিট, কোঅপারেটিভ অর্গানাইজেশন। ইফকো করে কি, এটা লিখে রাখো। ইফকো হচ্ছে যত সার আছে না, সার সংক্রান্ত যত গবেষণা এ করে ইফকো, কোন সার কত ভালো, কি তাতে কার নাইট্রোজেনের পরিমাণ বেশি, কাতে পটাশিয়ামের পরিমাণ বেশি, কাতে ফসফরাসের পরিমাণ বেশি। আমাদের এখানে যে সারগুলো হয় এখানে ফসফরাসের বড় কম, মানে হয় ফসফরাস অত বেশি থাকে না। হ্যাঁ না, পটাশ তো আলাদা, পটাশিয়াম থেকে আসে, ফসফরাস আলাদা, পটাশের সঙ্গে দেখা, ফসফরাস সঙ্গে দেখা, হ্যাঁ ওগুলো ফসফেট। তো ও কি, ওটা তোমার কি বলা যায়, ওটা ফসফরাস থাকে ওতে, কিন্তু ফসফরাস দাম বেশি। ডিএপি কোন সময় ডিএপি বহুত দাম, ডিএপি যারা কোনো গ্রামের বাড়ি, ডিএপি প্রচুর দাম। ডিএপি ফসফরাসের পরিমাণ বেশি থাকে, বাট এত দাম না, একটা চাষির পক্ষে এখন অসম্ভব না, প্রচুর পয়সাতে কিনতে হয়। তাতে কৃষিতে মার্জিনই কত থাকে, কৃষিতে মার্জিন সবচেয়ে কম মার্জিন থাকে কৃষিতে। কত টাকা রোজগার করে কৃষি করে মানুষ, প্রচুর খরচ হয়। তো কথা হচ্ছে সার সংক্রান্ত যত গবেষণার কাজ এগুলো তোমরা সাইডে লিখতে থাকো, এগুলো আমি যে জিনিসগুলো বলছি না, যেমন কৃষি সংক্রান্ত
ভর্তুকি বা কৃষি সংক্রান্ত ভর্তুকি প্রদান করে নাবার্ড। আচ্ছা, কৃষি সংক্রান্ত প্রযুক্তির সাথে পরিচয় ঘটায় কাপার্ড। কৃষি সংক্রান্ত প্রচারে সাহায্য করে এটা। আর কি বলে সার সংক্রান্ত যত রকমের ইয়ে হ্যাঁ গবেষণা করে ইফকো। হলো নতুন নতুন সার এলে সেটাই প্রেজেন্ট করে। তুমি দেখবে ঠিক বড় যদি কোনো সারের দোকানে কোনো সারের বস্তা কিনে যাবে, দেখবি সাইডে লেখা থাকে ইফকো সার্টিফাইড লেখা থাকে। হ্যাঁ, তো কাজ কি ও এই কাজ করে, ঠিক আছে। আর এগুলো ফুল নাম মানে রেয়ার জানতে চাই, রেয়ার খুব রেয়ার। যদি আমি তাও বলে দিচ্ছি এর নাম তো জানিস, আর এই নামটা আমি ভুলেও দিলাম না, তো গুগল আছে তো করে মেরে দেখে নেবেন। এটাও বলে দিলাম, নাফেড হচ্ছে ন্যাশনাল, এটা তো বুঝতে পারছি মার্কেটিং ফেডারেশন, হ্যাঁ ন্যাশনাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন ইন্ডিয়া লিমিটেড, এটা নাফেড। কাপার তো বলে দিলাম, আর ইফকো বলে দিলাম, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেশন। ব্যাস। তো যদি কারো সমস্যা হয় যে আমি এই ফুল নামগুলো আরামসে গুগলে পড়েছে দেখে লিখে নেব, এইগুলো কটা। আচ্ছা হলো, চ্যাপ্টার কি কি বাকি ছিল আমি এটা লিখে দিয়ে এসেছিলাম। না বেশি বাকি নেই, শেষ হয়ে গেছে, আর 11টা আছে। যেমন তোমাদের আমি একটা পিডিএফ দিয়ে দেবো আজকে রেভিনিউ, আর ওই যে রেভলিউশন গুলো ছিল, যেমন গ্রিন রেভলিউশন, হোয়াইট, পিঙ্ক, এটা সেটা আছে না, এইখানে আছে, ঠিক আছে। আমি একটা পিডিএফ দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আচ্ছা আচ্ছা, একটা টাইপ আছে, ধরো আমি যদি বলি কৃষির প্রকার, কৃষির বিভিন্ন প্রকার। দেখো কৃষি বিভিন্ন রকমের হয়, আমি এখানে তোমাকে দুটো দিকে বলছি, দুটো দিকে অনেক রকমের থাকে, বাট জিজ্ঞেস করে এই দুটো দিকে থাকে। একটা যেমন মিক্সড ফার্মিং। এখানে কি হয়, এখানে যদি তোমার একটা বড় ধর জায়গা আছে, এখানে তুমি একটা চাষ করবে না, একের অধিক চাষ করবে। আর চাষটা এমন হবে যাতে একে অপরের সাথে সামঞ্জস্য থাকে। যেমন তুমি ধরো এই এরিয়াটা করছো কৃষি, এখানে করছো পশুপালন, সামঞ্জস্য কি হবে, যাতে পশুর এই যে গোবরগুলো যেগুলো থাকে সেটা কৃষির কাজে লেগে যেতে পারে, আর কৃষির যে বর্জ্যগুলো যেমন ধরো ধান তুলনি তার যে বিচুলিগুলো বা এইসব যে জিনিসপত্র থাকে সেগুলো কৃষি তোমার রেখে নিতে পারে। হ্যাঁ, মাঝে না, বাট জায়গাতে, ওই জায়গাতে তুমি কিছু অংশ ক্ষেত করছো, আর কিছু অংশ তুমি কেটে ওখান থেকে কেটে মানে একটু গাদ দিয়ে দিতে, কেটে ধরো এখানে সেখানে কিছু দেওয়াল ফেয়াল তুলে সাইড করে তুমি সেখানে করছো, হ্যাঁ মাটি, বুঝতে পারো তো এরকম করছে। কথা হচ্ছে তোমরা যে মাঠ বলতে বসো সেটা বাধা, সেখানে যদি পসিবল হয় ভালো। এবার আমার কথা বলো, তুমি যদি বাদায় জিনিসটা করো, এর শুধু ক্ষেত আর এই সমস্ত থাকলে হবে না, তার সাথে যেন ট্রান্সপোর্টেশনটাও ঠিকঠাক থাকে। এখান থেকে ধরো এখান থেকে যে দুধ যে দুধটা উঠবে, সেই দুধটা তোমাকে বাজারে নিয়ে যেতে হবে। এবার করে দিয়েছো তুমি বাজার মাঝখানে কোথাও, সেখান থেকে দুধ নিয়ে আসতে পারো না, কোনো রাস্তা নেই, কিছু নেই, বা যদিও আছে সে মাটির রাস্তা বা খুব বাজেভাবে তৈরি করা রাস্তা, সেই রাস্তা দিয়ে তুমি সেরকম জায়গায় থোড়ি পসিবল হবে। এমন জায়গা যে তোমার এমন জায়গা থাকবে যেখানে ট্রান্সপোর্টেশনের খুব সুন্দর ব্যবস্থা থাকে, সেরকম জায়গা। তো এইরকম টাইপের ফার্মিংকে বলে মিক্সড ফার্মিং। কি হয় এখানে দুরকম ফার্মিং, মানে এখানে একটা কৃষি হবে, দুরকম কাজ হবে, একটা কাজ অপর কাজের সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। আরেকটা হয় ইন্টিগ্রাল ফার্মিং। তোমরা এই দুটোই শুনতে পারো, এই দুটোই পরীক্ষায় পড়বে। ইন্টিগ্রাল ফার্মিং কি হয়, এটা মাল্টিপারপাস প্রজেক্ট। এই প্রজেক্টটা তোমাকে আমি আগে একবার দেখিয়েছিলাম। কি হয় এখানে না শুধু এখানে কি, এখানে দুটো হয়, এখানে দুটো না, দুইয়ের অধিক হয়। যেমন মনে করো আমি এখানে মাছ চাষ করেছি, ঠিক আছে, মাছ মানে চিংড়ি নয়, এমনি নর্মাল মাছ চাষ করি, তার সাইডে আরেকটা পুকুর খুলে, মানে এখানে একটা পুকুর খুলে এখানে আমি চিংড়ি চাষ করেছি, আর সাইডে একটা পুকুর খুলে রেখেছি এমার্জেন্সির জন্য। এমার্জেন্সি কিরকম, ওই এমার্জেন্সি বিষ ফেলে দিল। এখানে কথা হচ্ছে আমি এখানে ধর করেছি নর্মাল মাছ চাষ, এখানে করেছি আমি চিংড়ি, এখানে করেছি আমি, এটা আমি নর্মাল রেখেছি ফাঁকা, যাতে বাই চান্স কিছু এমার্জেন্সি হয়ে গেলে যাতে। আচ্ছা এইখানে আমি ধরো হাঁস পালন করছি, হাঁসের তোরা জানিস না মুরগি ডিমের থেকে হাঁসের ডিম বেশি ভালো। কেন? হাঁসের ডিম কোলেস্ট্রল থাকে না, হাঁসের ডিম শীতকালে ভালো মতো খাওয়া যায়, যেহেতু গরম হয়। আর মুরগি ডিম অতিরিক্ত কোলেস্ট্রল থাকে, প্লাস বহু রকমের প্রবলেম থাকে। মুরগি ডিম রোগের শেষ নেই মুরগিতে, হাঁসে কিন্তু অত রোগ হয় না, মুরগির মতো এত রোগ হয় না। কিন্তু কথা হচ্ছে লোক খেতে চায় না, হাঁস প্যাক করে সে করে জঘন্য থাকে। তুমি যদি না বলা হয় না যেটা হাঁসের ডিম মুরগি ডিম, তুই খেয়ে বুঝতে পারবি।
এখন কথা হচ্ছে না না, সে তো তুই খেয়েছিস বলে খুব গভীর ভাবে মানে ধারণা করে করে খেয়েছো বলে তাই জন্য জানো। একটা নর্মাল যে হাঁসের ডিম আজ পর্যন্ত ছুঁয়ে রাখিনি না, শুধু মুরগি ডিম খেয়েছে, তাকে তাকে যদি বাইচান্স দিয়ে দেওয়া হয় হাঁসের ডিম, এমনও আছে হাঁসের ডিম পাওয়া যায়, বোঝা যাবে না, শুধু সাইজে একটু বড় হবে, মুরগি ডিম বড় কেন কে নিবে, বুঝতে পারবে, সেম টেস্ট লাগে, কোনো এমন কিছু আহামরি টেস্ট, তুই খেয়েছিস, তুই জানিস, বারবার দেখেছিস এটা হাঁসের ডিম, আগে থেকে বলেও হয়তো দেওয়া হয়েছে তোকে যে এটা হাঁসের ডিম, আচ্ছা হাঁসের ডিম আছে দেখি ভালো করে, আচ্ছা এটা লাল, এটা এইরকম, এর চামড়া থাকে, থাকে, এই সমস্ত করে করেছো বলে তুমি হয়তো জানো, বাট এ হাঁসে জানে না। যাই হোক, হাঁসে প্রচন্ড পরিমাণে লাভ থাকে, হাঁসের রোগ ব্যাধি হুক করে লাগে না, ওই ফ্লু হয় না, যেগুলো লাগে না হাঁসের, এবারে কি হয়, তুমি যখন হাঁস পালন করলে হাঁস এখানে চড়তে চলে আসবে, সেই সময়টা এখানে এই যে পুকুরটি যেটা ফাঁকা পড়েছে এখানে চড়ে নেবে, আর বাদ বাকি এগুলোতে, এবার এই মাছগুলো যখন ছোট থাকবে তখন তো হাঁস এখানে ছাড়তে পারবে না, হাঁস নিজেই খেয়ে নেবে, তো যখন বড় হয়ে যাবে মাছগুলো একটু বড় হয়ে গেলে মাছ তো হাঁস তো খেতে পারবে না, তখন হাঁসগুলো তুমি এখানে ছাড়তে পারবে। এবারে হাঁস যে টয়লেটটা এখানে করবে সেগুলো নাইট্রোজেন মানে ইয়ে হয় বেশি হয় ওতে, তো ওগুলো মাছ খেয়ে নেবে। এবার মাছের যে মানে যে এই অংশগুলো তোমার সেগুলো যদি তোমার দেখবে পুকুরে না ওই ইয়ে হয় সাউন্ড, হ্যাঁ যেগুলো হাঁস খায় হয় না ওগুলো, তো এগুলো কতগুলো হচ্ছে একসাথে সামঞ্জস্যপূর্ণ। এর কোনো সময় ধরো চিংড়িকে যখন তুমি ট্রান্সফার করছো, ধরো এই পুকুরটা কিছু কাণ্ড কারখানা করি, তো এখানে পুকুরে ধরো বিষ ফেলে দিয়েছে, তো কলা গাছের সাইড লাগিয়ে দিলে সেগুলোকে ফেলে দিলি, আর এখান থেকে চিংড়িকে এখানে ট্রান্সফার করে দিলে কিছু করার জন্য, আর বাদ বাকি এই যে জায়গাটা পড়েছে এখানে কম না ধান গম যা ইচ্ছে করে ইয়ে হয়ে যায় হচ্ছে ইন্টিগ্রাল ফার্ম, এক জায়গায় সব রকম, বুঝতে পারলে না, আমার এইসব ইন্টিগ্রাল ফার্মিং যদি বা মিক্সড ফার্মিং যদি মিক্সড ফার্মিং টাকা দেয়, ইন্টিগ্রাল ফার্মিং করলে না বহুত টাকা ভর্তুকি দেয়, ছাড় দেবে না মানে ফেরত নেই, তুমি নিয়ে চলে যাবে, বুঝতে পারো দেয়। তো এইসব কাণ্ড আছে কৃষিতে। এবারে আসে কিছু রেভলিউশন গুলো আমি তোমাকে লিখে দিতে পারি, পিডিএফ দিলে হয়ে যাবে, কি লিখে দেবো 10 বার ধরে, সেই তো আমি একটা কথা বলি, কি রিভলিউশন তোমাকে করাবো, রিভলিউশনে একটা কোশ্চেন আছে, আমি আজকে কিছু কোশ্চেন করাবো ভাবছিলাম, তা এই তো এতগুলো কোশ্চেন আছে, তো কি আমি তোদেরকে দেবো, কতগুলো রিভলিউশন আছে আমি তো একটু লিখে পিডিএফ আছে কি আমার কাছে, আমি তাহলে দিয়ে দেবো, ছিল মানে পিডিএফটা আমি ছিল, এই তো সুন্দর আছে। কোন গ্রুপটা ছাড়ে, শিক্ষা ভবনে ছাড়ে না, শিক্ষা ভবন চলে গেছে রেভলিউশন তোমার দেখে। আচ্ছা আর কি বলেছিল, ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি ছিল, আচ্ছা দেখো ভূগোলে যেসব ইন্ডাস্ট্রি, এই যে কৃষি বা শিল্প সংক্রান্ত আমি যেগুলো বলছি না, সেগুলো ছাড়া যার মনে যা আসছে সেগুলো সবই ভূগোলে পড়ানো হয়, ইকোনমিক্সে আর এর থেকে বেশি নেই, আর বাদ বাকি যেগুলো সেগুলো সব এতে পড়ানো হয় ভূগোলে, ক্ষেত কতটা কি, এই ধানের ওই হারভেস্টিং এরিয়া কতটা কি ব্যাপার, ওগুলো সব ভূগোলে পড়ানো। এখন কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমি বলি একটা, আচ্ছা ইন্ডাস্ট্রি বলতে গেলে ভারতের ম্যাপ আনতে হবে, ভারতে একটা কনসেপ্ট আছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা শিল্প সংক্রান্ত গালিচা বলে, তো কি ও কি করিডোর মানে না এরকম, ধরো আমি মনে করি এখানকার চেন্নাই থাকে এখানে, এইখানটা থাকে বেঙ্গালুরু, ধরো মনে করো, আমি তো যেহেতু স্টেটের ডিভিশন ডিভাইড দেখাই তাই বলছি, দাও আমি স্টেট ডিভিশন করিনি না, তাই জন্য আমি বলছি ধরো এখানে চেন্নাই থাকে, তোমরা ম্যাপ সম্বন্ধে হালকা হলে আইডিয়া আছে তো, তোমরা একদিনের পড়ছি আইডিয়া নেই বলে না, ম্যাপ সংক্রান্ত যদি এতটুকু আইডিয়া না থাকে ভূগোল তো খারাপ, যেটা ওটা গতানুগতিক কোশ্চেনের জন্য, যেটা ভালো পারে না ওটা গতানুগতিক কোশ্চেনের জন্য, যদি আমি কোনো একটা সিভিল সার্ভিসে কোনো কোশ্চেন তুলে দিই না, মাথা খারাপ হয়ে যাবে, ওখানে শেষ হয়ে যাবে। ভূগোল যদি কারো যদি ভূগোল ভালো, আরে ও ফিজিওগ্রাফি ভূগোল তো আঞ্চলিক ভূগোল, কারো যদি ভালো হয় সেটা হচ্ছে ম্যাপ, পুরো ম্যাপ যার ভালো নয় তার ভূগোল শেষ হয়ে গেছে, ভূগোল আধা পড়ে গেছে, আর যেটা তোরা পড়ছিস সেটা হচ্ছে
মানে কোশ্চেন অতিরিক্ত করার হচ্ছে ফল, আর কিছু না। কোশ্চেন অতিরিক্ত করেছিস তার জন্য এই ফসল আসে, নাহলে হবে না। যদি আমি কোনো সময় সিভিল সার্ভিসের কোশ্চেন তুলে মুখ গরম হয়ে যাবে, কেননা ভূগোল যত ভালো হবে না কেন ম্যাপ থাকা দরকার, ম্যাপ সম্বন্ধে ভালো কনসেপ্ট থাকা দরকার। আমি যদি ছোটখাটো কোশ্চেন আমি বুঝি, তো আমি যখন কেরালা কোথায় তোরা পাট করে বলে দিবি, এই কোশ্চেন কি আর আসে পরীক্ষায়? ধরো বলে দেবে রাজা মন্দির কোথায়, রাজা মন্দির কি অন্ধ্রপ্রদেশে কোথায়? আমি যদি বলি হালকা এক্সাক্ট, আমি যদি বলি তোদেরকে, তোরা তো আপনাদের ভূগোল পড়ছি, আমি বলি যে এই আমি একবার ফাঁকা ম্যাপ দিয়ে দেবো, বলবো এখানে তুমি তোমার আন্দাজ মতো ওই 28টা রাজ্যের ডিভিশন করো, মানে একে একে। ধরো এখান থেকে জম্মু কাশ্মীর আছে, হিমাচল প্রদেশ আছে, যদি করতে পারো, সত্যি সত্যি আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, যদি সত্যি তুমি করতে পারো ভালো, হালকা এটা তো ভুল তো হবে সবাই, আমাদের নিজেদেরই কত পারফেক্ট হবে। তো যদি করতে পারো কিছুটা হলো, তাহলে তোমার দেখা যাবে যে কিছুটা আছে। তারপরে আমি এখানে ধরো পাস না থুলা পাস কোথায়, জেলে তোমরা কোন কোন রাজ্যে আছে জানো, কোন কোন এরিয়ায় আছে জানো, কোন কোন মানে কতটা তুমি একদম এক্সাক্ট বলতে পারো না, বাট এই এরিয়ায় আছে, আমি এটাকে লোকেট করতে পারি। কত পাস আছে, বুরহানপুর, এই নিচে এখানে বুরহানপুর পাস আছে, বুরহানপুর পাস নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া যাওয়ার রাস্তা, বুরহানপুর আছে, সমস্ত গাড়ি পাস করতে, তো সেই পাস আছে, সেই সব পাস মধ্যপ্রদেশ ওটা। তো এবারে এই সমস্ত যে পাস আছে, এই সমস্ত পাস ম্যাপে ম্যাপ পয়েন্টিংটা ভালো থাকলে হয়ে গেল হয়তো। যাই হোক, এখানে চেন্নাই আছে, এখানে ব্যাঙ্গালোর আছে, এখানে কর্ণাটক এতটা দিকে নিয়ে যায়, এখানে কর্ণাটকের একদম কোণে ব্যাঙ্গালোর থাকে। এই চেন্নাই আর ব্যাঙ্গালোর দুটোই কিন্তু ভালোই, মানে কি বলা যায়, শিল্প মারাত্মক গড়ে উঠেছে ওখানে, চেন্নাই আর ব্যাঙ্গালোরে। এখন কথা হচ্ছে চেন্নাই আর ব্যাঙ্গালোরের মাঝখানে এমন কোনো করিডোর মানে কি রাস্তা, করিডোর মানে রাস্তা, এমন ভাবে রাস্তা সংক্রান্ত, ধর আমি এখানে একটা রাস্তা বানিয়ে দিলাম এই সরাসরি, এর বলা হয় চেন্নাই ব্যাঙ্গালোর করিডোর। কি হয় এখানে, এই রাস্তার গায়ে যেহেতু এটা সিলিকন ভ্যালি, আর চেন্নাইতে তো প্রচুর ইন্ডাস্ট্রি আছে, কারণ চেন্নাই পোর্ট ওখানে। তো এবার কথা হচ্ছে ব্যাঙ্গালোরে যে সমস্ত কিছু উৎপাদন হবে, সে সমস্ত কিছু ধরো আমি কোনো অন্য বিদেশে পাঠাবো, চেন্নাই পোর্টে নিয়ে চলে, চেন্নাই পোর্টে নিয়ে এসে আমি এখান থেকে জাহাজে লোড করে পাঠাবো বিদেশে। তো জাহাজে করা যায়, কথা হচ্ছে তার জন্য দরকার করিডোর। করিডোর মানে কি, মারাত্মক হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে। আমাদের এগুলো যেগুলো না, এগুলো তো কোনো রাস্তাই না, কিছু ছাড়ো, কিছু তো হাইওয়ে না, আমাদের ন্যাশনাল হাইওয়ে যেগুলো, ওগুলো ন্যাশনাল হাইওয়ে। আমি যেটা কথা হচ্ছে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে আর এক্সপ্রেস মধ্যে বহুত তফাৎ আছে। এক্সপ্রেসওয়েতে ধরো আমি মানলাম আমি হ্যাঁ ধরো আমি মানলাম আমি কলকাতা টু দিল্লি কোনো এক্সপ্রেসওয়ে তৈরি করেছি, তার মানে কি জানো, তার মানে আমি যদি কলকাতায় গাড়ি চালানো শুরু করি না এক্সপ্রেসওয়েতে উঠে, আমি কোথাও মাঝখানে দাঁড়াতে পারবো না, মানে আমি মাঝখানে কোথাও বেঁকে, ধরো আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, মাঝখানে এই ইচ্ছা আমি কানপুর যাবো, কলকাতা থেকে এক্সপ্রেসওয়ে উঠে কলকাতা থেকে আমি দিল্লি যাচ্ছি, মাঝখানে মনে করো কানপুর ঘুরে যেতে পারবো, এক্সপ্রেসওয়ে ডিরেক্ট ওই বরাবরই যায়, মাঝখানে যদি কোনো কাট দেয় তবে তুমি যেতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে ছোট এক্সপ্রেসওয়ে দেয় না, বড় এক্সপ্রেসওয়ে একটা কি দুটো বড় জোর দেয়, নাহলে দেয় না। আর এক্সপ্রেসওয়ে বড় বিশাল লেন্থ হয়, চওড়া বিরাট চওড়া, ওখানে ধরো তোমার 100 স্পিডে গাড়ি চলবে, কমপক্ষে মিনিমাম তার স্পিড হবে 100 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছো? এইসব রাস্তা 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলে, 60-70 হয়, তাতেই মারামারি হয়ে যায়, যেখানে সেখানে সিভিক পুলিশ ধরে মারছে, একে তাকে ঘুষ নিচ্ছে, এইসব কাণ্ড হচ্ছে। এক্সপ্রেসওয়ে হবে কমপক্ষে, এক্সপ্রেসওয়ে এগুলো টার্মস, যে 100 কিলোমিটার পার আওয়ারে এতে মানে স্পিডের থেকে মিনিমাম এতে গাড়ি চলবে, তার উপরে হয়তো ভালো। দিল্লি এক্সপ্রেসওয়ে আছে 120 কিলোমিটার পার আওয়ারে গাড়ি, যাই হোক, তাহলে করিডোর বানাতে হবে, করিডোর বানানো হলে তাহলে অনেক ইয়ে করবে। এখানে একটা আছে, আচ্ছা মুম্বাই আছে, এখানে মুম্বাই টু ব্যাঙ্গালোর একটা করিডোর হয়। আচ্ছা বড় আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বড় 11টা ছিল, এখন 12টা আছে, না 11টা হওয়ার কথা আছে, আর এখন এই সরকার অনুমোদন করেছে 12টা হবে, কিন্তু আছে, কাজ চলছে বড় জোর বিশালভাবে কাজ চলছে 5টাতে, বুঝলে? আমাদের টোটাল করিডোর কটা, 12টা, ইন্ডাস্ট্রিয়াল করিডোর কটা, 12টা, তার মধ্যে 5টাতে জোর কদমে কাজ চলছে। তার মধ্যে একটা এটা চেন্নাই ব্যাঙ্গালোর করিডোর, আচ্ছা মুম্বাই ব্যাঙ্গালোর করিডোর, আচ্ছা দিল্লি মুম্বাই করিডোর। সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে অমৃতসর থেকে কলকাতা, না এটা করিডোর মানে এক্সপ্রেসওয়ে আছে, এটা এক্সপ্রেসওয়ে আছে, হাইওয়ের সাথে কানেক্টেড থাকে অনেক সময়। কথা হচ্ছে আমি কি বললাম, এই এক্সপ্রেসওয়েতে এইগুলো থাকে, মানে এই যে ধরো গাড়ির স্পিড এই হবে। আচ্ছা তুমি যদি এখান থেকে স্টার্ট করো না এক্সপ্রেসওয়েতে উঠে, যদিও এখানে মাঝখানে হাইওয়ে অনেক জয়েন করা থাকে, তার জন্য অসুবিধা হয়, কিন্তু ছোট এক্সপ্রেসওয়ে হলো না, ধরো তুমি আমি মনে করলাম ধরো এখান থেকে অমৃতসর থেকে দিল্লি অব্দি আসবে এক্সপ্রেসওয়ে, তারপর তুমি একবার অমৃতসরে গাড়ি চালানো শুরু করলে তুমি মাঝখানে কোথাও বেরোতে পারবে না, মানে তার কোনো কাট নেই যে আমি এখান থেকে বেঁকে চলে যাবো, ওখান থেকে চলে যাবো, ডিরেক্ট ওই সরাসরি চলে যাবো, যে রাস্তা যেরকম গেছে ওখান থেকে দিল্লি তুমি সরাসরি চলে যাচ্ছ, মাঝখানে কিছু করতে পারবে না। হলো যদি গাড়ির স্পিডও তোমার
এবারে ওখানে তো সব তো গাড়ি স্পিড তো 100 কিলোমিটার/আওয়ারে বেশি। তুমি এবারে মনে হলো আমি একটু হেলতে দিতে যাই, বড় এক্সপ্রেসে বড় ভালো লাগছে দেখতে, গান শুনতে যাও, ধরো তোমার গাড়ি স্পিড হয়ে গেছে 7, পেছনে যে হর্ন দেবে, কেন ওখানে সব তো স্পিডে ওরকম যাচ্ছে না, সবাই স্পিডে যাচ্ছে, তো তোমাকেও স্পিডে যেতে হবে, বহুত সময় লাগে না। তুমি ভাবতে পারছো 100 কিলোমিটার 1 ঘন্টায় চলে যাচ্ছ, বুঝতে পারো? 1 ঘন্টায় তোমার ধরো মেসে থাকছো, যদি বলি মেসে থাকো, তো মেস থেকে যদি বাড়িতে যাও না, তাতেই তোমার 2-3 ঘন্টা লেগে যায়, আরো বেশি লেগে যায়। তাহলে ভাব এখান থেকে তুমি 100 কিলোমিটার, তোমার বাড়ি 100 কিলোমিটার নয় এখান থেকে, তাহলে ভাব 100 কিলোমিটার যেতে তোমার 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, বাড়ি যেতে তোমার 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, আর 100 কিলোমিটার তুমি 1 ঘন্টায় যাও। দিল্লি এক্সপ্রেস হয়, দিল্লি নয়ডা যে এক্সপ্রেস হয় না, ওখানে তো 100-150 কাছাকাছি গাড়ি চলে। তো এই হয়, তাহলে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর কোনটা? অমৃতসর টু কলকাতা। এখানে অমৃতসর টু কলকাতা, এখানে দিল্লি, এখানে মুম্বাই, এখানে ব্যাঙ্গালোর, এখানে চেন্নাই। হলো আর একটা করিডোর আছে, সেটা হচ্ছে কলকাতা টু এই বারো ওড়িশা হয়ে বিশাখাপত্তনম হয়ে এখানে চেন্নাই অবধি, ঠিক আছে? এটা করমন্ডল করিডোর। এই সাইড অ্যাকচুয়ালি এটাকে উত্তর সাগর করিডোর বলে, তো এটাকে তুমি পূর্ব তটীয় করিডোর ভাবে রাখতে পারো, যেহেতু এটা এই করিডোরটা, এটা পূর্ব তটীয় করিডোর, ঠিক আছে? এটা কি? চেন্নাই ব্যাঙ্গালোর করিডোর, ব্যাঙ্গালোর মুম্বাই করিডোর, দিল্লি মুম্বাই করিডোর, অমৃতসর টু কলকাতা করিডোর, আর এটা হচ্ছে পূর্ব তটীয় করিডোর। তাহলে এই 5টার উপরে জোর কদমে কাজ চলছে, আর বাকিগুলো হয়নি, আর বাকিগুলো হবে, এবার হবে, হয়নি এখন, কবে হবে তার বাবা নেই। আচ্ছা এই হচ্ছে গল্প। আচ্ছা আর এই আছে, যেমন একটা কথা বলি, ডিএফসি নাম শুনেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, না না না, এটা সেটা না, কোয়াড্রিল্যাটারাল নয়, একটু কোয়াড্রিল্যাটারাল আগেই বলেছি, কোয়াড্রিল্যাটারাল এটা কোয়াড্রিল্যাটারাল নয়, এটা এই যে করিডোরগুলো এগুলো এক্সপ্রেসওয়ে, আর ওটা যেটা আছে হাইওয়ে, সেগুলো যেটা জয়েন করা আছে সেগুলো হাইওয়ে, আর ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল যেটা সেটা হচ্ছে বুলেট ট্রেনের জন্য, এটা নয়, এটা ডায়মন্ড কোথা তৈরি হচ্ছে, এটা আছে এক্সপ্রেসওয়ে, এটা আলাদা, এটা আলাদা করিডোর। আচ্ছা এটা একটা আছে ডিএফসি, ডেডিকেটেড ফ্রেট করিডোর। কি হয় এখানে? ডেডিকেটেড কি হয় এতে? কিছু না, এটা হচ্ছে তোমার আমাদের এই যে রুট না, এই যে ট্রেনের যে মানে রেল যে, আচ্ছা আমি অনেকদিন পরে জেনেছি, যদিও আমি আগে জানতাম না, আমি অনেক পরে জেনেছি, বহু বছর পরে, মানে এখন বছর খানেক আগে জেনেছি আমি, এই যে রেলের যে লাইন, মেনলি ওই লাইনকে রেল বলা হয়। আমি জানতাম না, আমি জানতাম গাড়িকে রেল বলা হয়, না গাড়ি তো রেল বলা হয় অ্যাকচুয়ালি ওই লাইনগুলোকে, যে লাইন ট্রেনের যে লাইন না, এই লোহার যে পাতগুলো, ওগুলোকে বলা হয় রেল। আমিও দেখি অনেক পরে জেনেছি। তো এখন দেখবে রেলগাড়ি আর মানে মালগাড়ি আর যাত্রীবাহী ট্রেন একই লাইনে আছে, দেখেছো তোমরা? এই রুটে যাওয়া দেখবে কোনো সময় মালবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, এই লাইনে দাঁড়িয়ে আছে, যাত্রীবাহী মানে যে লাইন। এখন কথা হচ্ছে সরকার এখন উদ্যোগ, সরকারের এই যাত্রীবাহী ট্রেন থেকে কোনো কামাই হয় না, যা কামাই হয় মালবাহী ট্রেন থেকে হয়। উপরন্তু একে মানে তোমার হ্যান্ডেল করার জন্য এরকম ঝামেলা, এর জন্য আলাদা ডিপার্টমেন্ট হলো। হ্যাঁ, এক্সপ্রেস যেসব ট্রেনগুলো হয় না, তাতে তো আরো হেডেক, তাকে মগ চুরি করে পালিয়ে যাচ্ছে, কোনো সময় এই পরিষ্কার করে না, এখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে, বাথরুমের ভেঙে দিচ্ছে, নাম লিখে দিচ্ছে এখানে প্লাস তুমুক, হয় না করে না সেই সব, তো এই সমস্ত কাণ্ড করছে, এত হেডেক কে নেবে? তা প্লাস টিকিট করো, এটা করো, সেটা করো, বাথরুম দাও, ফ্যান দাও, লাইট দাও, ওই ওয়েটিং রুম দাও, তুমুক এই সমস্ত আছে, এই সমস্ত থেকে লাভ হয় না, বাট এই সমস্ত খরচা আছে। কিন্তু মালবাহী ট্রেনের কোনো খরচা নেই, মালবাহী ট্রেনে কোনো খরচা আর প্রচুর লাভ। তো সরকার করছে কি, বলে যে একটা কাজ করা, যাত্রীবাহী ট্রেনের যে রুট আছে সে রুট থাকবে, তাছাড়া আমরা আরেকটা রেল বিছাবো যেটাতে শুধু মালবাহী ট্রেন চলবে। তো সেই মালবাহী ট্রেন যখন চলবে, তো মালবাহী ট্রেন চললে তোমাকে কি করতে হবে, মানে জুড়তে হবে না এখান থেকে এই ব্যাপার, বড় বড় শহরগুলোকে আগে জুড়তে হবে মালবাহী ট্রেন দিয়ে। তো ওই যে করিডোরটা তৈরি হবে না, সেই করিডোরটাকে বলা হবে আছে তোমার ডেডিকেটেড ট্রেন করিডোর। শুরু হয়ে গেছে কাজ, কিছুটা হয়ে গেছে, এখন কথা হচ্ছে এবারে। হ্যাঁ, তবে ভালো কথা, আমাদের সড়ক আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। যবে নীতিন গডকরি আসে, নীতিন গডকরি ভালো মিনিস্টার যাকে বলে, ও তো ভালো কাজ করে। এখন কথা হচ্ছে তাই হচ্ছে, এটা হচ্ছে ডেডিকেটেড ট্রেন করিডোর, এটা যবে তৈরি হবে ভালো কথা। তো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কিছু জিনিসপত্র ছিল যেগুলো তোমাদের বলার কথা ছিল, বললাম, আর কিছু নেই বেশি নাকি, 2-3টে আছে। আচ্ছা এই যে জিনিসটা না, যেটা তোমাদের আমি বললাম এই ইন্ডাস্ট্রিয়াল করিডোর, আর এটাকে একরকম বলে হচ্ছে ভারতমালা পরিযোজনা। নাম শুনেছো? ভারতমালা শোনোনি?
ভারতমালা প্রজেক্ট যাকে বলে, ভারতমালা প্রজেক্টে কি হবে, এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরগুলোকে জোড়া হবে। আর অ্যাকচুয়ালি কিছু না, ইন্ডাস্ট্রিয়াল করিডোরকে জোড়া হবে সেটা মেন কথা না, মেন কথা হচ্ছে প্রত্যেকটা বড় বড় সিটিকে এক্সপ্রেস ওয়ে দিয়ে জোড়া হবে। ভারতমালা প্রজেক্টের মেন মানে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এটা, বড় বড় শহর বা বড় বড় কারণ ঠিক মিনিমাম যেসব শহর আছে সেগুলোকেও সমস্ত দিয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে জুড়ে দেওয়া হয়, এটাকে ভারতমালা প্রজেক্ট বলে। আর একটা প্রজেক্ট আছে সাগরমালা প্রজেক্ট বলে। সাগরমালা প্রজেক্টে কি হয়, এই যে বন্দরগুলো আছে না বড় বড়, আমাদের এখানে একটা বন্দর আছে, কোচি আছে, এটা আছে তোমার এখানে টুটিকরিন আছে, কোথায় মালাগাঁও আছে, এখানে কোচি আছে, মুম্বাই আছে, বিশাখাপত্তনম আছে, বড় বড় বন্দর আছে না, এই বন্দরগুলোকে না নতুন ভাবে বানানো মানে কি বলতো, নতুন রূপে তৈরি করা আর কি একরকম। মানে আগে যে টেকনোলজিটা, যেমন ধরো তোমরা বড় বড় বন্দরে সিস্টেম দেখবে, কন্টেনার যায় জাহাজে না, জাহাজে তুমি ভাবো, তুমি ধরো আমি মানলাম তুমি ধরো কার জন্য আচার পাঠাবো, আমি বলছি এবার কথা হচ্ছে তুমি যদি মনে করো আমি জাহাজ দিয়ে পাঠাবো না, তোমার আচারকে নিয়ে যেতে তোমাকে কন্টেনারে ভর্তি করতে হবে, এই আচারকে। এমন নয় যে তোমার আচার জাহাজে কন্টেনার যায়, দেখবে তুমি যাই পাঠাও না কেন, তুমি যদি বড় বড় গাড়িও পাঠাও না, এমন নয় যে গাড়িকে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে, গাড়িকে কন্টেনারে ঢুকিয়ে তারপর নিয়ে যায়। বড় বড় কন্টেনার থাকবে, দেখবে সাইজে বিশাল বিশাল কন্টেনার, পুষ্পাটুকু এখন দেখেই নিয়েছো তুমি, বড় বড় কন্টেনার দেখেই নিয়েছো, তো ও বড় ওরকম টাইপের বড় বড় কন্টেনার সব যায়। এখন কথা হচ্ছে ওই বড় বড় কন্টেনারগুলোকে তোলার জন্য বন্দরে না বড় বড় সিস্টেম থাকে, জাহাজ থেকে এরকম চিপে তুলে এরকম করে নিয়ে এসে গাড়িতে ভরে দেয়, মানে রেলে ভরে দেয়, রেল লাইন একদম বন্দরে গায়ে অবধি থাকে, নিয়ে ভরে দেয়, উপর দিয়ে একটা ডান্ডা চলে যায়, ঠিক দেখবে একটা ওই পোর্টের সিস্টেম আছে। তো ওই সব সিস্টেমগুলোকে আরো ডেভেলপ করতে হবে। আদানি পোর্ট বানায় না, আদানির মেন বিজনেস কি, পোর্ট বানানো, বড় বড় বন্দর বানায় আদানি। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো সমস্ত পোর্টে নেই, সমস্ত পোর্টে যাতে এই সিস্টেমগুলো থাকে আরো ভালোভাবে যাতে তৈরি হয়, তার জন্য হচ্ছে সাগরমালা প্রজেক্ট। ভারতমালা প্রজেক্ট হচ্ছে এক্সপ্রেস ওয়ের জন্য, সাগরমালা প্রজেক্ট হচ্ছে বন্দরগুলোকে নতুনভাবে তৈরি করার জন্য। হলো দুটো সাইড দিয়ে তিন নদী লিখে নিতে পারো। চল আর কিছু নেই বলার, এখন হচ্ছে কোশ্চেন করি একটু। তোমরা পড়েছিলে, এ তো নর্মাল, এ তো কিছু বলার নেই, এগুলো তো টুকটাক আসে পরীক্ষা, একবার আসে, তাই জন্য আমি তোমাদের একটু বলে দিলাম। আর বাদ বাকি যেটা বলেছি আমি সেটা কোশ্চেন এবার করবো, দেখি উত্তর কি আসে দেখি। আমি আজকে প্রিন্ট করাতে পারি না, আচ্ছা তোমাদের প্ল্যানিং থেকে করি কিছুটা, স্টপ না। আচ্ছা আচ্ছা ইকোনমিক প্ল্যানিং তোমাদের পড়িয়ে দিচ্ছি, যেখানে পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, তো ওখান থেকে কিছু কোশ্চেন করে করতে পারবে। দেখো আমি এটাকে প্রিন্ট করতে পারি, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, উইথ অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো, আমি যেটা আছে অ্যান্সার তোমাদেরটা আমি অ্যান্সার সময় দিয়ে দেবো পিডিএফটা। আমার কাছে গোটা 10 মতো পিডিএফ আছে, সবকটা পিডিএফ দিয়ে দেবো, ওখানে 50টা করে কোশ্চেন আছে সবকটা চ্যাপ্টারের উপরে, চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে শুরু হয় একটু জানো সবাই? হ্যাঁ 91 মনে, কেউ 91 বলে দিল, 51 শুরু হয় 51-তে। আচ্ছা ভারতে নীতি আয়োগ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থলাভিষিক্ত হয়েছিল, মানে কবে থেকে শুরু হয়েছিল আর কি নীতি আয়োগ, কোন পঞ্চবার্ষিকী সরি হ্যাঁ আমি সাল জিজ্ঞেস করি, আমি কততম বলেছি। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, 12, হ্যাঁ 12 লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেই তো নীতি আয়োগ শুরু হলো না, তো তাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নকশা কে তৈরি করেছিলেন? পিসি মহলানবিস। কারু আচ্ছা সবার কেন কোশ্চেন আসছে না, উত্তর কেন সবার আসছে না? এই কথা উত্তর দেবে নাকি তোমরা, কি উত্তর দেবে তো? পড়ছো না? হ্যাঁ আমি পুরো কোশ্চেনটাই বলছি আর 4টে অপশনও দিচ্ছি, তাই বলতে হয়। ভারতে রোলিং প্ল্যান কবে শুরু হয়েছিল? ঠিক আছে কোশ্চেন বুঝতে পেরেছো? ভারতে রোলিং প্ল্যান কবে শুরু হয়েছিল? 1965 থেকে 68, 1978 থেকে 80, 1980 থেকে 85 আর 85 থেকে 90। বলো কেন, কত মানে ওটা কার আগে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার আগে আর কোনটার পরে? হ্যাঁ পঞ্চমের আগে, চতুর্থের পরে। হ্যাঁ ঠিক আছে
আচ্ছা, 78 থেকে 80 রোলিং প্ল্যান। আমি তো চতুর্থ পর্যন্ত আছি, 80 থেকে তো 50। আমি তোমাকে আর কোশ্চেন বলি। তাও পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য সম্পদের বরাদ্দ কে নির্ধারণ করে? আরেকবার বলি, পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য সম্পদের বরাদ্দ কে নির্ধারণ করে? ঠিক আছে, এবারে এ বলি, মানে অপশন বলি, নীতি আয়োগ, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, আর প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশন। ঠিক আছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? ঠিক, অপশন দি, দারিদ্র্য বিমোচন, উচ্চ প্রবৃদ্ধি, আত্মনির্ভরশীলতা, গ্রামীণ উন্নয়ন। তাই কি? আরেকবার শুনুন, দারিদ্র্য উন্মোচন, দারিদ্র্য বিমোচন, উন্মোচন বলছি, দারিদ্র্য বিমোচন মানে দারিদ্র্য দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, উচ্চ প্রবৃদ্ধি, আত্মনির্ভরশীলতা, আর গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য দূরীকরণ। আচ্ছা, বোম্বে প্ল্যান, বোম্বে প্ল্যান, বোম্বে প্ল্যান কাদের দ্বারা প্রস্তাবিত হয়েছিল? বলছি আমি, অপশন শুনে না, শুনি না বাবা, চারজন বড় বড়। দেখ, এ ডক্টর বি আর আম্বেদকর আর জওয়াহরলাল নেহরু, বি জে.আর.ডি. টাটা আর ঘনশ্যাম দাস বিড়লা, সি ডক্টর পি.সি. মহলানবিশ আর জি.এন. দত্ত, আর ডি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সংসদ সদস্য। মানে জে.আর.ডি. টাটা আর ঘনশ্যাম দাস বিড়লা, একদম সঠিক। আচ্ছা, ভারতের পরিকল্পনা ব্যর্থ হওয়ার একটি কারণ কি? দুর্নীতি, রাজনীতির প্রভাব, পরিকাঠামোর অভাব, আর উপরোক্ত সব। ঠিক আছে, উপরোক্ত সবকটি। আচ্ছা, মিশন ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষ কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে চালু হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে চালু হয়েছে ইন্দ্রধনুষ? অপশন বলি, দ্বাদশ, দশম, একাদশ, নবম। দ্বাদশ, দশম, একাদশ, নবম। দ্বাদশ, লাস্ট একটা। মিশন ইন্দ্রধনুষ লাস্ট। এই পয়েন্টটা আমি মনে লেখাইনি সম্ভবত, পয়েন্টটা তোমরা একটা পারলে জুড়ে নাও। মিশন ইন্দ্রধনুষ দ্বাদশ এতে শুরু হয়েছিল। ঠিক আছে, এগুলো পয়েন্ট করতে থাকো, যেগুলো ধরো তোমাদের মনে হচ্ছে যে আমাদের মানে এটা বেরিয়ে গেছে সামনে থেকে, সেটা তোমরা নোট করতে থাকো। আচ্ছা, তো উত্তর দিলেই তোরা বুঝতে পেরে যাবি, যেটা তোরা বেশি পাচ্ছিস না সেটাই তোদের খটকা লাগছে, সেটা লিখে নেবে। মিশন ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষ দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে চালু হয়েছিল। হালকা পয়েন্ট, হালকা স্টার করো, পয়েন্ট করো, লিখে নাও। আমি এমনিতেও তো শুধু কোশ্চেনই করবো। মিশন ইন্দ্রধনুষ হচ্ছে সাস্টেনেবল, মানে তোমার হচ্ছে ওই 7 প্ল্যান। কি হয় ওখানে, যেখানে হচ্ছে তোমার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করা হবে 7 রকমের। তোরা এইবারে ইয়ে দেখেছিস বাজেট? বাজেট দেখেছো তোমরা কেউ এবছরের বাজেট? বাজেটে দেখবে 7টা পয়েন্ট আছে। ঠিক আছে, এই 7টা পয়েন্ট এই বছরেরই নয়, শুরু হয়ে গেছিল একদম শুরু, লাস্টেই পঞ্চবার্ষিক পরিকল্পনাতে শুরু হয়েছিল। সেগুলোকে ডেভেলপ করে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে 7 রকম ভাবে ডেভেলপ করা হবে। কেউ যদি বাজেট দেখে, যেমন ধরো সাস্টেন, ইলেকট্রিসিটিতে ডেভেলপমেন্ট, এরকম আছে 7টা পয়েন্ট আছে। আমি এখন আর কোথায় লেখা, তোমরা এবছর বাজেট দেখবে, ওটা আসে না, পরীক্ষা আসে না। বাই চান্স আমি তোমাদের ইয়ে থাকলে ইম্পর্ট থাকলে তো লিখিয়ে দিতাম। তোমার যদি কেউ মনে হয় যে বাজেট দেখবে লেখা আছে 7 ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ওই 7 ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে 7টা পয়েন্ট আছে না, ওই 7টা পয়েন্ট হচ্ছে মিশন ইন্দ্রধনুষে আগেই করা হয়ে গেছে। আর ইন্দ্রধনু, রামধনু জানিস? রামধনুতে 7টা রং থাকে না, ওই কনসেপ্ট নিয়ে এরকম 7টা পয়েন্টে দেখা যায় যে 7 ধরনের ডেভেলপমেন্ট করা হবে। দেশে যদি এইরকম 7টা ডেভেলপমেন্ট হয়ে যায়, তাহলে দেশের সর্বসাধারণ হয়ে যাবে, সর্বস্তরের উন্নতি হয়ে যাবে। তাহলে তো সেই 7টা ডেভেলপমেন্ট করা হবে। এবছর দিয়েছে বাজেটে, আগের বছরই দিয়েছে। বলো। আচ্ছা, একটা কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অপশন দি, সরকারি বাজেট, আর্থিক স্থিতি, জনসাধারণের অংশগ্রহণ, আর প্রাকৃতিক সম্পদ। আরে বাবা তোরা, আমি বাংলাগুলো বলেছি, বাংলাগুলো বল। ন্যাচারালিস্ট হয়, প্রাকৃতিক সম্পদ কিছুটা হয়তো ঠিক আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসাধারণ অংশগ্রহণ। জনসাধারণ অংশ, তুই সমস্ত আছে জনসাধারণের যে কাজটা আমি করতে বলেছি হলোই না, কেউ অংশগ্রহণ করলো না, করতে হবে।
এটা জনসাধারণ অংশগ্রহণ, ঠিক আছে। আচ্ছা, এই এটা একটা অর্থনীতিতে সেভেন রেভলিউশন শব্দটি কি নির্দেশ করে? আমি অপশন দিই কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা, খাদ্য ও পরিবেশ, সামাজিক ও আর্থিক উন্নতি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা বলবে তুমি। আমি আবার একবার ফার্স্ট থেকে বলি, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা, খাদ্য ও পরিবেশ, সামাজিক ও আর্থিক উন্নতি। ওই ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কিছুটা কৃষি আর শিল্প। আরে ধরো তোর খাদ্য করতে আসবো, কৃষি না হলে খাদ্য করতে গেবো, আমি করতে তাহলে আগে খাবি তো, আপনার স্বাস্থ্য হবে। আর এগুলো হয়ে গেলে সামাজিক আর্থিক উন্নতি এমনি হয়ে যাবে। আচ্ছা, গরিবি হটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত? মিশন মঙ্গলায়ন কোন পরিকল্পনার অধীনে লঞ্চ হয়েছিল? নীতি আয়োগের আগে হয়েছিল এটা, দ্বাদশ 14। আচ্ছা দেখো, সবুজ বিপ্লবের মূল লক্ষ্য কি? অপশন দি, অপশনে শোন, খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর শিল্প উৎপাদন বৃদ্ধি। আরেকবার বলি, খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আর শিল্প উৎপাদন বৃদ্ধি। মানে খাদ্য শস্য, ঠিক আছে। ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আচ্ছা, ভারতে স্টেজ 6 এই কোশ্চেনটা পড়ে, এই কোশ্চেনটা আমি এতে দেখলাম কি বলে আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, ওটা পরীক্ষা। তখন কৃষি পড়ালাম না, ওখানে আরেকটা পয়েন্টের মধ্যে যেটা ভুলে গেছে, সেটা হচ্ছে আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ওরা ওইসব করে, ওই রিসার্চ করে বিভিন্ন মানে চারা কাকি মানে ইয়ে করা উচিত ওগুলো করে। যাই হোক, ওর ভ্যাকেন্সি বেরোবে, ওর কোশ্চেন ছিল এটা। এই ভারতের স্টেজ 6 কিসের সাথে সম্পর্কিত? অপশন বলি, রেলপথ, পরিবেশগত মান, কৃষি আর সড়ক নির্মাণ। আমি এটা বলি, এটা হচ্ছে আমি ওই জন্য তো বোঝাচ্ছি, বুঝতে পারিনি বলেই বোঝাচ্ছি। স্টেজ 6 BS6 আর কি, অ্যাকচুয়ালি স্টেজ 6 ওটা BS6, BS1, BS2, BS3, BS4, BS5, BS6 6 নম্বর অবধি আছে। এগুলো কি? এগুলো হচ্ছে কার্বন এমিশন হয় জানিস, গাড়ি যখন যানবাহন চলে, যানবাহনে কি যেটা ধোঁয়াটা বেরোয় সেটা কি? মোস্টলি কার্বন মনোক্সাইড, যত কার্বন ডাইঅক্সাইড, যত ধোঁয়া বেরোয় যানবাহনে, যত ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিকারক ধোঁয়া বেরোয় না, তার মধ্যে সবচেয়ে বেশি কি হয়? কার্বন মনোক্সাইড আর নয়তো কার্বন ডাইঅক্সাইড। এখন কথা হচ্ছে ডাইরেক্ট যত আগেকার দিনের যেসব গাড়ি ছিল না, সেগুলো থেকে বেশি পরিমাণে বেরোতো। দেখুন আগেকার দিনে গাড়িতে কালো কালো ধোঁয়া বেরোবে একদম। যত দিন শুধরেছে না, তত হচ্ছে তোমার ওই কার্বন এমিশনের পরিমাণ মানে সরকার কমাতে বাধ্য হয়েছে, পরিবেশ দূষিত হচ্ছে। তো তার জন্য এগুলো হচ্ছে স্টেজ BS1 এর যেসব গাড়ি, এগুলো ব্যান হয়ে গেছে, চলে না আজকাল। BS2 গাড়ি এও ব্যান হয়ে গেছে, এও চলে না আজকাল। BS3 এই গাড়িগুলো চলে, বাট এগুলো এই আগের 23 থেকে সরকার ব্যান করে দিয়েছে। তাহলে এগুলো প্রচন্ড পরিমাণ ধোঁয়া বের করে। এখন যেটা আছে সেটা হচ্ছে BS4, BS5 আর BS6। এগুলো কি? BS5 আর 6 এ কি আছে? এতে তো তাও ধোঁয়া বের হয়, ঠিক আছে, মারা যায়। মিনিমাম তোমাকে BS4 থাকতে হবে। BS4 যদি তোমার কাছে না থাকে, তাহলে তোমার এসব গাড়ি তুমি যদি চালাও, তাহলে তোমার উপরে বিরাট বড় ফাইন বসে যাবে, জরিমানা হয়ে যাবে, জেল হয়ে পর্যন্ত হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে BS5, 6 এতে হচ্ছে ওই সিস্টেম লাগিয়ে রাখে এমন যাতে ধোঁয়া বের করার সময় লিকুইড ইউরিয়া পাওয়া যায়। লিকুইড ইউরিয়া, তোমরা তো ইউরিয়া ওই দেখেছো, কি বলে গুঁড়ো সার, লিকুইড ইউরিয়াও পাওয়া যায়, দাম বেশি হয়। লিকুইড ইউরিয়া এই BS5 আর BS6 এর গাড়িতে লাগানো থাকে। কি হয় এতে? যখন ধোঁয়া বেরোবে না, ধোঁয়া ইউরিয়ার সাথে করে না, মানে কার্বন মনোক্সাইড ওই ক্ষতিকারক গ্যাস থাকবে না, হালকা ক্ষতিকারক গ্যাস তো তখনও থাকবে, বাট সেটা ততটা দূষিত নয় যতটা আগে ছিল আর কি, বুঝতে পারো? তো এই যে BS6 এর যে গাড়িগুলো না, এগুলোতে এই সিস্টেমটা লাগানো থাকে। এ কি করে? অ্যাকচুয়ালি কাজ কি? পরিবেশের উন্নতি সাধন করে। যদি BS5 বা BS4 এর যদি গাড়ি নিই, তাহলে আমার তো কালো কালো ধোঁয়া বের করবে, দূষিত হবে, পরিবেশ দূষিত হবে না, বুঝতে পারলাম? তার মানে এখন সবচেয়ে বেশি সরকার কোনটাকে মানে করে সামনে? BS6।
তো স্টেজ 6 বা BS6 এরকম বুঝতে পারলে। তাহলে ভারতের স্টেজ 6 কিসের সাথে সম্পর্কিত? রেলপথ, পরিবেশগত মান, কৃষি আর সড়ক নির্মাণ। পরিবেশগত মান, সড়ক নির্মাণে তো BS6 কি আছে? তুই BS6 কেন মানে ব্যবহার করবি? যাতে পরিবেশের উন্নতি সাধন হয়, ব্যাস। মনরেগা কর্মসূচি কোন পরিকল্পনা অংশ? মনরেগা অপশন বলি, নবম, দশম, একাদশ, দ্বাদশ। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি, মনরেগা, নাম শুনেছিস? 100 দিনের কাজ হয় জানতে, যে মানে প্রকল্পের আন্ডারে। না ও ঠিক বলে 11, ঠিক বলে 11, ঠিক বলে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, মনরেগা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, এটা মনরেগা, বুঝলি? এর আন্ডারে ওই 100 দিনের কাজ হয় যেগুলো না, সেটা এই প্রকল্পের আন্ডারে, ঠিক আছে? শুধু 100 দিনের কাজ নিয়ে আর অনেক কিছু আছে। তো যাই হোক, তুমি জানতে চাইবে না, তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্স করছো না, তোমাকে এটা জানতে কি এর সম্বন্ধে কিছু জানতে হবে। এখানে শুধু জানতে চাইবে কি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা আন্ডারে মনরেগা, কোনটা? একাদশ হলো। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারতের স্টিল প্ল্যান্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন বলি, অপশন শুনে তারপর বলি। জামশেদপুর, আচ্ছা, বি রাউরকেলা, ভিলাই, দুর্গাপুর, সি ভদোদরা এবং আহমেদাবাদ, ডি কোয়েম্বাটুর এবং চেন্নাই। বি রাউরকেলা, ওই ভিলাই আর দুর্গাপুর। আর একটা স্টিল প্ল্যান্ট ছিল যেটা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা লিস্টে ছিল, কোথায়? ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভারতের দারিদ্র নির্ধারণের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? দারিদ্র নির্ধারণের জন্য আমি অপশন বলি, লক্ষ্য দাস কমিটি, তেন্ডুলকর কমিটি, কেলকর কমিটি, রাজু কমিটি। দুটো ছিল, তেন্ডুলকর নগর, একটা আমি তো মানে এখানে তো অপশনই নেই, তো তেন্ডুলকর। ঠিক আছে। কি রে তোরা বুঝছিস না নাকি? ওইখান থেকে অ্যান্সার গুলো আসে কেন? তুই পড়িংটা বলেছিস ওইখান থেকে, মনে আছে এতদিন ধরে ক্লাসে? আরে তোর তো বিশাল, তো ভালো তো। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা পড়ো, এগুলো পড়ো, শেষ কবে করবে তোমরা? সিলেবাস যেগুলো আছে, আমি সিলেবাস ধরো তোমরা পরে থেকে চালু হয়েছে, আমি যদি এদেরকে আমি দোষও দেবো কি করে, পরে থেকে হয়েছে না, তো ফলে হয়তো হতে পারে ক্লাস মিস হয়ে গেছে বা কিছু হয়ে গেছে। আচ্ছা, সিলেবাস শুরু কবে থেকে কিছু বলেছে? ফেব্রুয়ারি প্রথম উইক। আমাকে এখন কিছু বলা হয়নি। আচ্ছা, একটু ইকোনমিক প্ল্যানিং সাইড করে দিই, একটু ন্যাশনাল ইনকাম নিয়ে। ভারতে জাতীয় আয়ের প্রথম হিসাব কে করে? আচ্ছা, ভারতে জাতীয় আয় কিভাবে পরিমাপ করা হয়? আমি বলি, অপশন দিলে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উপরোক্ত সব। উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি আর উপরোক্ত সব। কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখতে গেলে ভারতে সবকটাই করা হয়, কিন্তু এখন যেটা হচ্ছে উত্তর কিন্তু উপরোক্ত সবই হবে, কিন্তু কথা হচ্ছে ওগুলো করা হতো, কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে তোমার এই পদ্ধতি। না, উপরোক্ত সব, যদি এখানে সবকটা থাকে তো সব লিখতে হবে। মাঝখানে যদি কোনো সময় ঢুকিয়ে দেয় ওই উপভোক্তা পদ্ধতি একটা ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু উপরোক্ত সব বলবে না, কেননা ওই CIGX-M যেটা ছিল ওটা কিন্তু আমাদের দেশে করা হয় না। হ্যাঁ, CIGX-M ওটা আমাদের দেশে হয় না, ওটা বাইরে আমেরিকা। ঠিক আছে, দেখো ভারতে জাতীয় আয় পরিমাপের জন্য দায়ী কোন সংস্থা? অপশন ডি ভারতীয় রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, CSO,
চলো চলো ঠিক আছে জিডিপির সঠিক সংজ্ঞা কি গুড আর দাঁড়া 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 মোট আয় প্লাস কর আমি দেখতে পাচ্ছি না চোখ খারাপ হয়ে যাচ্ছে আমার মোট আয় প্লাস কর ওই মাইনাস কর দাঁড়া আমি লিখছি ও জিএনপি জিডিপি বলছি জিএনপির সঠিক সংজ্ঞা কি বলছে মোট আয় মাইনাস কর জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে সি জিডিপি মাইনাস এটা প্লাস আছে এটা মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আর একটা আছে আয় প্লাস ব্যয় বল জিডিপি প্লাস সেটা মাইনাস বিদেশি আয় জিডিপি সমান মানে জিডিপি এটা বলছো তাই তো তোমরা বি কার কার বি মনে হচ্ছে আর কার কার সি মনে হচ্ছে সবার বি মনে হচ্ছে কার সি মনে হচ্ছে প্লাস 1 যার যার সি মনে হচ্ছে মাথায় একটু দুম করে মেরে দে এটা হবে এটা জিডিপি প্লাস নেট ফ্যাক্টর করা আছে আমি বলি জিডিপিতে আমি জিডিপিতে এটা কি আমি ওই সেই রাম হরি এটা সেটা বুঝিয়েছিলাম না তোমরা সব যদি হরি কি করবে দেখ এই রাম হরি মনে আমার দেশে জিডিপি আছে আমার দেশের যে সীমানার মধ্যে যে উৎপাদন হচ্ছে ওটা জিডিপির মধ্যে আছে ক্যামেরা অফ করে দিল কি রে তো নেটওয়ার্ক চলে গেছে নেটওয়ার্ক চলে গেছে এটাই ভেঙে দে কিছু না এইখানটা দেখো কখন থেকে অফ হয়ে গেছে জানি না কখন থেকে অফ হয়ে গেল না এক্ষুনি নাকি কখন থেকে জানি না আমি তো লক্ষ্য করিনি এদিকে বাড়ি যাবে ভালো লাগছে না বাড়ি যাবে না দেব কখন আসবে বলছি ভালো সিনেমা কখন আসবে আরে তোর ঘোড়া ডিম দেব ঠিক আছে তুই নিজে কি খাবি দেখ সে তার খাবার ঠিক জোগাড় করে নিয়েছে তোরা তোরা প্রফিট ভাবিস না জীবনে যে জীবনে লাভের কি হলো তুই ধরো আমি মানলাম ধরো এখানে ধরো বাই চান্স দেব আসবে আজকে তাই তো আচ্ছা ধরো তোরা দেখতে চলে গেলি কি পেলি ওখানে আমি জীবনে যাই না 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 আমি মানলাম ধরো যারা দেখতে যাবে তারা কি পাবে মানে তুমি প্রফিট দেখো জীবনে কি পাবে জীবনে তো সবই তো তোরা কম্পিটিটিভ এখানে এরকম পরিমরি করে পড়তে হচ্ছে তখন জীবনে সব লসই চলছে প্রফিট এখন আমি যেটা ভাবি যেটা আমার মনে হয় তো প্রফিটের আমি প্রত্যেকটা পদক্ষেপ ফেললে না আমার সঙ্গে সঙ্গে প্রফিট থাকবে আমি সেটা ভাবো কারণ আমি ওই সালফারের ডায়লগ আছে ফার্স্ট বিকাম রিচ দেন বিকাম ফিলোসফার ফার্স্টে ধনী হও তারপর জ্ঞান দাও ঠিক আছে আমি আগে ধনী না জ্ঞান দিতে চলে না বলে মেরে পাই কেউ শুনবেও না আমার কথা তো সেরকম আমার নিজের খাওয়ার পয়সা নেই দেব তো ইনকাম করে খেয়ে নিয়েছে সে যাবে তো সবাই না এবারে ইন্টেলেকচুয়াল যারা তারা কি করতে যাবে ওখানে তো বুঝি না আমি একটা কথা বলি ওই যে দেখি না সিনেমা রিলিজ হলে ওইসব কাঠের পুতুল বানিয়ে দুধ দিয়ে চান করাচ্ছে এটা সেটা করছে মারা করাচ্ছে ইন্টেলেকচুয়াল পেগুলো আর করে না ও তো কিছু মাতাল কিছু লোক করে না তো থোড়ি তাদের মস্তিষ্ক থাকে ও তো ভাবে বড় লোক ভাবের কি বলা যায় রিচ কিড আর কি ওরকম করে আমিও শুনেছিলাম মাঝখানে একবার দেব আসবে নাকি আজকে আসবে তাহলে তাই তো না আজকে সেই দুর্দিন
ওই যে নায়িকার নাম বাহ বলো লাগে সার্চ করুন গাধা হয়েছে এই তো এসছে এগুলো সিস্টেম ফিক্সচার আপডেট করে এগুলো সিস্টেম কত বছর আপডেট করে নিয়ে বলতে পরে এবার হচ্ছে কি একটু হ্যাং করে ট্রেন আছে সবার আছে তো তাড়াতাড়ি এত জন ট্রেন আলাদা আছে নাকি আচ্ছা এটা হলো আচ্ছা একটা কোশ্চেন দেখো পারচেজিং পাওয়ার প্যারিটি যেটা আমি জিডিপির একটা প্রকার ভেদ বলেছিলাম পিপিপি জিডিপি বলেছিলাম না নমিনাল জিডিপি রিয়েল জিডিপি পিপি জিডিপি বলেছিলাম না এই পিপিপি যেটা পারচেজিং পাওয়ার প্যারিটি এটা কি নির্দেশ করে আয় এবং ব্যয়ের অনুপাত মুদ্রার ক্রয় ক্ষমতা সঞ্চয় এবং বিনিয়োগ আর রপ্তানি এবং আমদানি মানে মুদ্রার ক্রয় ক্ষমতা তাই তো হ্যাঁ কি না হ্যাঁ তে কোনো জোর নেই মুদ্রার ক্রয় ক্ষমতা ঠিক আছে আচ্ছা কোন খাতটি জাতীয় আয়ে সর্বাধিক অবদান রাখে মানে কোন খাতের মানে কোন সেক্টর রাখে কোন সেক্টর জাতীয় আয়ে সর্বাধিক অবদান রাখে অপশন শোনো কৃষি শিল্প পরিষেবা বাণিজ্য সঠিক এগুলো কিছুই না এই বছর যে ইকোনমিক্স আমি মানে করব যেটা আমি করাবো আমি এই বছর ভেবেছি এই বছর ফার্স্টে আমি এই বছর একটা মেটেরিয়াল বানাবো ভাবছি স্টাডি আরে বাবা আমি যদি তোদের আগেও দিতাম তো ওটা তো পেতি সেমই আমি এই বছর একটা মেটেরিয়াল বানাবো যেটা তোদেরকে দিয়ে দেবো আমি মেটেরিয়াল আর প্লাস এই বছর ইকোনমিক্স আমি একটু ডিপ লেভেলে পড়াবো আমি ভাবলাম আমি তো তোদের এবছর তো ফাউন্ডেশন লেভেলে পড়িয়েছি এটা পড়লে তোরা বিভিন্ন পরীক্ষা পাস করে যাবে শুধু ইউপিএসসি ছাড়া এই বছর আমি ভাবছি আমি তো আমার ক্লাস করা থাকে তবে ইউপিএসসি টাচ করে বেরোবো আমি এবছর কিছুটা হলেও মানে একটু ডিপ পড়াবো আমি এবছর কেননা এবছর আমি যেমন ধরো কিছু কার্ভ আছে যেগুলো তোদের এই পরীক্ষা লাগে না যদি কেউ ইউপিএসসি হয়েছে তখন লাগে আমি বেশি তো পড়াচ্ছি না এই জন্য সেই ব্যাপার সেই কার্ভগুলো আমি করাইনি যেমন কিছু কিছু কার্ভ আমি ছেড়েছি যেমন ফিলিপ কার্ভ আমি ছেড়েছি কিন্তু ফিলিপ কার্ভ কিছু না কিছু আপডেট আমাকে আনতে হবে নাহলে মুশকিল পড়ে যাবে নাহলে লোক ধরে বকবে আমাকে তো না রে বাবা আমি যে মেটেরিয়াল আমি এদেরকে দেবো না সেই মেটেরিয়াল তোদেরও দেবো এদেরকে ফ্রিতে মেটেরিয়াল দেবো দেখো পার ক্যাপিটা ইনকাম কোন উপাদানের উপর নির্ভর করে পার ক্যাপিটা ইনকাম অপশন শোনো মোট জাতীয় আয় এবং জনসংখ্যা রপ্তানি এবং আমদানি বিনিয়োগ এবং সঞ্চয় আর মুদ্রাস্ফীতি মানে মোট জাতীয় আয় এবং জনসংখ্যা সঠিক আচ্ছা আর এটা একটু ইন্টেলেকচুয়াল হবে কৃষি ক্ষেত্রের অবদান জাতীয় আয়ে কমার প্রধান কারণ কি মানে জাতীয় আয় কৃষি ক্ষেত্রে অবদান কিন্তু অনেক কম আমাদের একটা কৃষি বহুল দেশ বাট আমাদের যে জিডিপি না মানে ন্যাশনাল ইনকাম কৃষির অবদান সবচেয়ে কম এই টাইপের আমাদের যেহেতু কৃষি বহুল দেশ তাহলে আমাদের জাতীয় আয়ে সবচেয়ে অবদান কোন খাতের থাকা উচিত ছিল কৃষি কম কৃষি নয় সবচেয়ে বেশি কার কেন এটা এবার কথা এর কারণ কি তার চারটে অপশন শোনো শিল্পায়ন বৃদ্ধি পরিষেবা খাতের উন্নয়ন যান্ত্রিকীকরণ আর গ্রামীণ জনসংখ্যার হ্রাস আরেকবার বলি এই আবার গ্যাসের নেটওয়ার্ক মনে চলছে এখানে এবং লস্ট নেটওয়ার্ক কানেকশন হচ্ছে ওই ট্রেন গেছিল ট্রেন গেলে আমার জিও কিছু প্রবলেম হয় কি কথা দেখি আচ্ছা দেখো তাহলে কি হলো শিল্পায়ন বৃদ্ধি পরিষেবা খাতের উন্নয়ন যান্ত্রিকীকরণ আর গ্রামীণ জনসংখ্যা হ্রাস কি হবে পরিষেবা খাতের উন্নয়ন তাই তো বল না ভেবে বলতো কি আছে পরিষেবা খাতের উন্নয়ন সব শেষ হয়ে গেল নমিনাল জিডিপি কি
স্থির মূল্যে উৎপাদন, চলমান মূল্যে উৎপাদন। চলমান মূল্য মানে যে মূল্যটা এখন চলছে, আমি তো বলছিলাম একটা মূল্য ধরে নেওয়া হয়, সেই ধরে নেওয়ার সাথে করা হয়। হ্যাঁ, এবার বলি স্থির মূল্য উৎপাদন, চলমান মূল্য উৎপাদন, সঞ্চয় হার আর বিনিয়োগ হার। না, নমিনাল জিডিপি। নর্মাল জিডিপি কোথায় ছিল রে? জিডিপি তো 2 প্রকার 3 প্রকারের, নমিনাল আর রিয়াল। জিডিপি তো সারা পৃথিবী তো আলাদা। চলমান না, রিয়াল স্থির নয়। স্থির কি করে? মান স্থির রেখেছে কেউ কোনোদিন? চলমান। স্থির হলে তো তাহলে সেটা রিয়েল জিডিপি হয়ে যাবে। আমি যদি একটা মানকে স্থির ধরে নিই, স্থির ধরে নিয়ে যদি আমি, তোরা সেই ছক বানিয়েছিলি জিডিপি করার সময়, যে ছক বানিয়েছিলাম যেটা সবাই বানিয়েছিল, দেখেছো ওখানে ওখানে কি হচ্ছিল? নমিনাল জিডিপিটা কি দেখবে, প্রত্যেক বছর প্রাইস আর প্রোডাকশন গুণ করে আমরা যে জিডিপিটা পাচ্ছিলাম প্রত্যেক বছর, ওই প্রাইস আর প্রোডাকশন, প্রাইস আর প্রোডাকশন, প্রাইস আর প্রোডাকশন গুণ করে পাচ্ছিলাম, সেটাই ছিল নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপি কি? একটা প্রাইস আমি ধরে নিলাম, তখন এই প্রাইসের সাথে এই প্রোডাকশন গুণ করে যেটা পেলাম, এই প্রাইসের সাথে এই প্রোডাকশন, এই প্রাইসের সাথে এই প্রোডাকশন, প্রাইস কিন্তু ফিক্স। স্থির মূল্যকে যদি আমি স্থির করে দিই, দিয়ে তার প্রোডাকশনের সাথে যদি গুণ করি, সেটা তোরা এই ছকটা দেখ একবার। যদি আমার কথাগুলো যদি বাই চান্স মাথার মধ্যে এখন যাচ্ছে, তাহলে একবার ওই ছকটা দেখবে বাড়িতে। জিডিপি আমি জানি উপর দিতে যাবে, একদিন ধরে যদি না করিস কোথায় যাবে? ওই ছকটা যারা বানাবে সে জানবে, আমি বলি ছক করে কি হবে? আমি ছক করে তোর ইয়ে ধরে দিবি এখানে, দেখো ধরেন এটা ইয়া রাখি, এখানে ধরো প্রাইস রাখি, এখানে ধরো প্রোডাকশন রাখি। প্রোডাকশন ধরো এটা 2010, 2011, 2012 আর 2013, আমি চারটে দেখাচ্ছি। এখানে ধরো একটা পেন আমি মার্কার ধরি, মার্কারের প্রাইস ছিল ধরো 20 টাকা, মার্কার ধরো উৎপাদন হতো তখন এখানে 200, ঠিক আছে। পরে 2011 সালে মার্কার দাম কিছু হলে বাড়ে, এখন ধরো দাম হয়ে গেল ধরো 22 টাকা। এখন উৎপাদন ধর কিছু কমে গেছে, উৎপাদন হয়ে গেল ধরো 150 টাকা, এখানে হয়ে গেল ধরো 25 টাকা, এখানে হয়ে গেল 100 টাকা, এখানে ধরো 20 টাকা, 50 টাকা, 50 টাকা। এখন কথা হচ্ছে প্রাইস দেখ, নমিনাল জিডিপি কি করে বের করবো? জিডিপি কি করে বের করতে হলে আমার কি করতে হবে? এই প্রাইস আর প্রোডাকশন গুণ দিতে হবে। জিডিপি নমিনাল জিডিপি যেটা বের হবে, নমিনাল জিডিপি কি হবে? এখানে 20 কত 4,000, এখানে কত হচ্ছে? কত হবে গুণ করে দেখো কত হয়। এখানে আমার 2,500, এটা কত? এখানে 1,000, তাই তো 1,000, 3,300। হুম, 3,300 কোনটা? ওই 3,322 টাকা। 3,300 কমে যাচ্ছে, বাড়াতে হবে আমাকে 300। আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা তো কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাড়াতে হতো কারণ প্রোডাকশন প্রত্যেক বছর বাড়ে, এই প্রোডাকশন কমে যাবে। আমি যদি এখানে বাড়িয়ে দিই, আমি যদি এখানে 200 থেকে 220 করে দিই, এখানে যদি 300 করে দিই, আর এখানে 250 করে দিই, এই মানগুলো সব বেড়ে যাবে, বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আমি নমিনাল জিডিপি যখন বের করছি, তখন প্রাইস আর প্রোডাকশন, যেই বছরের প্রাইস আর যেই বছরের প্রোডাকশন গুণ করে আমি বের করছি নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপি যখন বের করব তখন কি করব? আমি একটা বছরের প্রাইস ফিক্স করে নেব, তার সাথে আমি প্রোডাকশন গুলো গুণ করব। 20 সাথে 200 গুণ করলে এটা, তারপর 20 সাথে 150 গুণ করলে এটা, 20 সাথে এটা গুণ করলে এটা, এরকম করে পাবো। সেগুলো কি? সেগুলো সব রিয়েল জিডিপি। আর এগুলো যেটা পাচ্ছি এগুলো নমিনাল জিডিপি। তাহলে চলমান মান কিসে থাকে? নমিনালে না রিয়েলে? নমিনালে চলমান মান হচ্ছে না, আর রিয়েলে স্থির মান, মানে প্রাইসের মান, মূল্য। বলো এইটাই যেতে চাই। এটা শুধু এটা আমি এটা উল্টো করে দিয়েছি, প্রোডাকশন বাড়বে, প্রত্যেক বছর প্রোডাকশন কমে না, বাড়ে। দাম বাড়লে প্রোডাকশন বাড়ছে, প্রোডাকশন কমে করে দিই, বাড়ে। হলো? তাহলে নমিনাল জিডিপি চলমান মূল্য উৎপাদন। আচ্ছা, আয় বৈষম্য। আয় বৈষম্য মানে ইনকাম ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি তোমাদের দেখিয়েছিলাম ওই কার্ভ দিয়ে, সেই এ কার্ভ, লরেন্স কার্ভ। দেখো এবার তার কি বলছে? আয় বৈষম্য কোন সূচকের মাধ্যমে মাপা হয়? কোন সূচক? ঠিক আছে, কোশ্চেন ভালো করে শোনো। আয় বৈষম্য কোন সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়? লরেন্স কার্ভ, জিডিপি গ্রোথ, গিনি কোএফিসিয়েন্ট আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। গিনি কোএফিসিয়েন্ট, কারণ ওটা সূচক, ওটা সূচক। আমি কার্ভ বলিনি, যদি কার্ভ বলতাম তাহলে লরেন্স হয়ে যেত, যেহেতু সূচক বলেছি তাই গিনি কোএফিসিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি একটা এটা আমি মাথা থেকে বের করছি, মিনারেল মাইনিং কোন সেক্টরের সাথে যাবে? প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি না কোয়াটারনারি, কুইনারি? মিনারেল মাইনিং মানে খনিজ খোঁড়া, মানে খনিজ খনন আর কি। মাইনিং, মাইনিং কোন সেক্টরে যাবে? আর কার কি মনে হচ্ছে?
আমি দুটো 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 কোশ্চেন করছি। একটা আছে, এটা আমার এক্ষুনি মনে হলো, একটা আছে মাইনিং, মনে হলো না এটা কোশ্চেন ছিল পরীক্ষাতে, এটা একটা ইউপিএসসি কোশ্চেন। মাইনিং মানে এটা একটা মাইনিং, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সপ্লোরেশন অফ মিনারেলস, অফ মিনারেলস, এই দুটো কোশ্চেন, ঠিক আছে। একটা মাইনিং আর একটা এক্সপ্লোরেশন অফ মিনারেলস, এই দুটো, এটা কোন সেক্টরে যাবে, এটা কোন সেক্টরে যাবে বল। মাইনিং মানে খনন, আর এক্সপ্লোরেশন মিনারেল মানে খনিজ খোঁজা, ঠিক আছে। হ্যাঁ, তো এই দুটো সেক্টর কোন কোন সেক্টরের মধ্যে যাবে একটু মাথা খাটিয়ে, তাহলে আমি বুঝাবো তোরা সেক্টর ভালো মতো বুঝেছিস। এটা মাইন, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। আচ্ছা, আর কি মনে হচ্ছে? ওটাই পাঁচটা তো সেক্টর তোকে আমি বলেছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, আর একটা হচ্ছে তোর এই কুইনারি আর কোয়াটারনারি। আচ্ছা, এটা টারসিয়ারির দুটো ভাগ, আমি সেটাও বলেছি। ওটা কি? ওটা হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি, মানে ওটা কুইনারি সেক্টর, গোল্ড কলার জাতির। আর একটা আছে তোমার কোয়াটারনারি, যেটা নলেজ বেসড সেক্টর, মানে যেখানে যেমন আমি এই যে আমি যে কাজটা করছি এটা প্রাইমারি সেকেন্ডারি, তাই তো? আচ্ছা, এটা প্রাইমারি ঠিক আছে, মাইনিং প্রাইমারি ঠিক আছে, খননের কাজ প্রাইমারি সেক্টরই হয়। প্রাইমারি সেক্টর বলে কি, মানে কোন সেক্টর প্রাইমারি সেক্টর? যেগুলো কৃষি বা খনন, পশুপালন এগুলোর সাথে যুক্ত, ন্যাচারাল রিসোর্সের সাথে যেগুলো ডাইরেক্ট কানেক্টেড থাকে, সেটা হচ্ছে তোমার প্রাইমারি। যেমন এগুলো কয়লা খনিতে পড়ে আছে, আমি যাবো খুঁড়বো, আর কি করবো, সেটা হবে মাইনিং। এক্সপ্লোরেশন অফ মিনারেলস মানে খনিজ, এখন এসে মনে হচ্ছে টারসিয়ারি সেক্টরে যাবে। এটা হচ্ছে তোমার হবে কি এক্সপ্লোরেশন অফ মিনারেলস, মানে আমি খনিজ খুঁজছি। খনিজ যারা খোঁজে তারা তো কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত, তারা না। সেকেন্ডারি সেক্টরে কি হয়? সেকেন্ডারি সেক্টরে ম্যানুফ্যাকচারিং হয়, মানে যেখানে তৈরি হয় জিনিসপত্র তৈরি। এখানে কি তৈরি? এক্সপ্লোরেশন খনিজ খোঁজা। ধরো এই জায়গায় পেট্রোলিয়াম আছে, কে বলবে? ওরা সায়েন্টিস্ট এসে তো বলবে যে এই জায়গায় পেট্রোলিয়াম আছে, এখানে খোঁড়ো। যে সায়েন্টিস্ট আছে সে কোন সেক্টর থেকে আসবে? পরিষেবা সেক্টর থেকে, টারসিয়ারি থেকে, হলো। এটা ইউপিএসসি কোশ্চেন ছিল। আরো দুটো ছিল, সেগুলো তো সোজা তোরা পেরে যেতিস, সেগুলো দিলাম। এটা এইটা বহুত লোক ভুল করেছে, এক্সপ্লোরেশন অফ মাইনিং। আচ্ছা, আরেকটা দেখো, আচ্ছা কোন সময় রিয়াল জিডিপি নমিনাল জিডিপির চেয়ে কম হয়? বলছি, আমি অপশন দেবো, ভালো করে কোশ্চেনটা ভালো করে শোনো। কোন সময় রিয়াল জিডিপি নমিনাল জিডিপির চেয়ে কম হয়? বেশিরভাগ দেখতে গেলে সবসময় কিন্তু নমিনাল জিডিপি বেশি হয় রিয়াল জিডিপি থেকে, সবসময় কিন্তু রিয়াল জিডিপি কমই হয়, তা সবসময় তো হয়, কিন্তু এখানে একটু স্পেসিফিক বলেছে। তাহলে আমি বলি, অপশন বলি, মুদ্রাস্ফীতি বৃদ্ধির সময়, মুদ্রাস্ফীতি হ্রাসের সময়, আর্থিক স্থিতিশীলতার সময়, আর বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সময়। কোন সময় রিয়াল জিডিপি নমিনাল জিডিপির চেয়ে কম হয়? সবসময় কিন্তু হয়, রিয়াল জিডিপি হলো নমিনাল জিডিপির চেয়ে কমই হয়, কিন্তু কথা হচ্ছে তাহলে ওই সব সময়টাকে যদি আমি বলি চারটে অপশন দ্বারা, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সময়, একটা মুদ্রাস্ফীতি হ্রাসের সময়, একটা আর্থিক স্থিতিশীলতার সময়, আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সময়। আর্থিক স্থিতিশীলতার সময়, আর্থিক স্থিতিশীলতার সময় মানে এ হয় সবসময়, আর্থিক স্থিতিশীলতা সবসময় আছে। এখন এই যে চলছে আর্থিক স্থিতিশীলতা, এই সিস্টেমটা এখন যে সিস্টেমটা চলছে আমাদের দেশে এখন এই সময় যে সিচুয়েশন আছে ইকোনমিক্সের, আর্থিক স্থিতিশীলতা কি বাড়া না কমা? বাড়া বাড়িছে, কমাইতে তো দাম তো জিনিসপত্র বেড়েছে না, কিছুটা হলে তো বেড়েছে। আপনি বাবু 3 টাকার ইউজ এন্ড থ্রো পেন এখন দাম 3 টাকা না, 4 টাকা নেয়, 5 টাকাও নেয় না, তোর আবার বেশি 4 টাকা নেয়। তাহলে ওখান থেকে জিনিসপত্রের দাম 11 টাকা হলেও বেড়েছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, প্রত্যেক সময় মুদ্রাস্ফীতি বাড়ে। এবারে আমি তোমাদের এটাও বলি, মুদ্রাস্ফীতি বাড়া ভালো না খারাপ? না, বেশি বাড়া না, হালকা 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 বাড়া ভালো, মুদ্রাস্ফীতি বাড়া ভালো। কারণ আমি এটাও লিখেছি তোমাদের, মুদ্রাস্ফীতি বাড়লে ভালো কেন, কার কার জন্য ভালো সেটাও লিখেছি। মুদ্রাস্ফীতি বাড়লে কেন ভালো, কেন
লোকের এনার্জি আসবে না, জিনিসপত্রের দাম বাড়ে না, জিনিসপত্রের দাম যদি না বাড়ে কেউ প্রোডাকশন বানাবে, কেউ তৈরি করবে, বানাবেই না। তো প্রোডাকশন কমে গেলে দেশ তো সব খতম, এমনিতেই শেষ হয়ে যাবে। বলো কোন সময় রিয়াল জিডিপি নমিনাল জিডিপির চেয়ে কম হয়? কোন সময় রিয়াল জিডিপি নমিনাল জিডিপির চেয়ে কম? সবসময় হয়। কথা হচ্ছে সবসময়টাকে আমি বাংলায় বলবো কি করে? মুদ্রাস্ফীতি বৃদ্ধির সময়, মুদ্রাস্ফীতি হ্রাসের সময়, আর্থিক স্থিতিশীলতার সময়, আর বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সময়। আর্থিক স্থিতিশীলতা দেশে কোনো সময় থাকে না। আর্থিক স্থিতিশীলতা মানে কি জানো তো? মানে সবচেয়ে আদর্শ স্টেট। কোনো দিন আদর্শ স্টেটে থাকে না কোনো দেশ। কোনো না কোনো সব দেশেই কিছু না কিছু মুদ্রাস্ফীতি চলে, মুদ্রাস্ফীতি ভালো সেটা দেশের জন্য। মুদ্রাস্ফীতি না চলে কেউ প্রশাসন বানাবে না। হলো? আরে ওই যে কার্পে দেখালাম এখন, এই যে এটা এই লাইনটা না, এই মিডিলের লাইনটা, এটাই হচ্ছে আর্থিক স্থিতিশীলতাকে নির্দেশ করে। ডিমান্ড আর সাপ্লাই যখন সমান থাকে, যখন ডিমান্ড আর সাপ্লাই, ধরো আমাদের দেশে আলুর ডিমান্ড আছে আর আলুর সাপ্লাই আছে, যখন একদম ম্যাচ করে যাবে না তখন থাকে হয় কোনো দিন এরকম। এখন এক সময় হবে আলুর ডিমান্ড বিশাল, সাপ্লাই কম, বা সাপ্লাই প্রচুর ডিমান্ড কম করছে, তখন আলুর দাম কমে যায়। আর যখন এরকম সাপ্লাই ডিমান্ড যখন বেড়ে যায় তখন দাম বেড়ে যায়। এটাই তো মুদ্রাস্ফীতি না? আচ্ছা, এটা আরেকটা ভালো কোশ্চেন। গ্রিন জিডিপি কি নির্দেশ করে? অপশন বলি, পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে জিডিপি। গ্রিন জিডিপিটা কি? এটা কিন্তু তোমাদের বলা হয়, গ্রিন জিডিপিটা তোমাদের হয়ে গেছে। গ্রিন জিডিপি কি এটা আমি বলছি। গ্রিন জিডিপি কি? পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে জিডিপি, কৃষি উৎপাদন বৃদ্ধি, সবুজ শক্তির ব্যবহার আর অর্থনৈতিক স্থিতিশীলতা। শুনবে আরেকবার বলো। কি তোর একটা টাইম শুনিস না? গ্রিন জিডিপি কি নির্দেশ করে? মুখ ব্যথা গেল। গ্রিন জিডিপি কি নির্দেশ করে? পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে জিডিপি, সবুজ কৃষি উৎপাদন বৃদ্ধি। আন্দাজে বল, আমি জানি এটা পড়াইনি, জানি কিন্তু ওই জন্য বলছি। সবুজ শক্তির ব্যবহার আর অর্থনৈতিক স্থিতিশীলতা। উপরে টার্গেটটা পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে জিডিপি। জিডিপি উৎপাদন করতে গিয়ে পরিবেশের অনেক ক্ষতি হয়ে যায়, বুঝতে পারছো? তো পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে যে জিডিপিটা, ওটা হচ্ছে গ্রিন জিডিপি। পরিবেশগত ক্ষতি বাদ দিয়ে জিডিপি মানে পরিবেশে তুমি কোনো অবনতি করছো না, সেটা বাদ দিয়ে যে জিডিপিটা হচ্ছে সেটাই হচ্ছে গ্রিন জিডিপি। এটুকুই মনে রাখতে হবে। আচ্ছা, প্যারালাল ইকোনমি কি? ব্ল্যাক মানি। এট এ টাইম উত্তর আসে জানো এটা? 10 বার মনে বলেছি এটা। পার ক্যাপিটা ইনকাম গণনা করতে কোন সূত্র ব্যবহৃত হয়? মানে মাথা পিছু আয় আর কি। বি নাকি? অপশন তো বলিনি। এটা ডাইরেক্ট বল, এটার জন্য আমার অপশন দরকার হবে। আচ্ছা, পার ক্যাপিটা, পারচেজিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম, জাতীয় আয় পপুলেশন, ঠিক আছে। ওভারঅল পিডিএফ আমি দেবো তো, আমি এখানে যে পিডিএফ গুলো দেবো আমি ওভারঅল একটা 100টা পিডিএফ দেবো। আচ্ছা, আর বাদ বাকি যে কয়েকটা চ্যাপ্টার আছে এগুলো 50টা করে পিডিএফ দেবো। কোশ্চেন অ্যান্সার শোনো। না বাংলা দেবো, বাংলাতেই দেবো সমস্ত কোশ্চেন, ইংলিশে দেবো না। আর আমি তো এই কোশ্চেনগুলোই দেবো তো। মিসেলিনিয়াসের ইকোনমিক্স এর ডেসক্রিপটিভ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওখানে ইকোনমিক্স এর ডেসক্রিপটিভ, তুই যেটা বলি ডেসক্রিপটিভ, তোমাদের এমন কিছু ডেসক্রিপটিভ দিয়ে দেবো না যেটা তোমাদের হয় ডেসক্রিপটিভ ইকোনমিক্স এর ওখানে। আর আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানো? আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ি, আমরা ইকোনমিক্স পড়ি না। কেউ যদি জিজ্ঞেস করে ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তফাৎ কি, ইন্ডিয়ান কথা বাদ দাও, ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে তফাৎ কি? ইকোনমিক্স আমি বলি, ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট, মানে যেখানে না বিভিন্ন রকম সূত্র, বিভিন্ন রকম নিয়ম, এই সমস্ত কিছু লেখা আছে, সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স যখন আমি পড়াবো না, আমি পুরো দুনিয়ার কথা বলবো, মানে দুনিয়াতে এই সূত্র, মানে সেটা পুরো দুনিয়ার জন্য অ্যাপ্লিকেবল। আর যদি ইকোনমি একটা নির্দিষ্ট জায়গার জন্য, যেমন যদি বলি আমি এই কোচিং সেন্টারের ইকোনমি সম্বন্ধে, বুঝতে পারো? আমরা যেটা পড়ছি না সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, আমরা ইকোনমিক্সই পড়ছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি, ইন্ডিয়ান ইকোনমি থেকে আসে, ওখানে আসে, ওখানে ডেসক্রিপটিভ। তুমি আমাকে একটা দুটো কোশ্চেন দেখাবে, বুঝলে? আমি দেখেছি ওখানে কোশ্চেন কিরকম থাকে, কিন্তু কথা হচ্ছে আমার ডেসক্রিপটিভ সংক্রান্ত কোনো নোটস নেই, তো আমাকে বানাতে হবে, এরকম করলে আমাকে বানাতে হবে। তা সেরকম তুমি আমাকে দেবে, আমি দেখছি।
কি আছে তাই কোথায় গেল আমি কোনটা করেছিলাম ভুলে গেছি আচ্ছা ভারতে মুদ্রাস্ফীতি কিসের মাধ্যমে মাপা হয় জিডিপি সিপিআই ডব্লিউপিআই বিআরসি উভয় মেনলি তো ডব্লিউপি সিপিআই ডব্লিউপি দুটোতেই মাপা হয় মেনলি ডব্লিউপিআই তে মাপা হয় তুমি উভয় বলতে অসুবিধা ঠিক আছে অতিরিক্ত চাহিদার কারণে অতিরিক্ত ডিমান্ডের জন্য আর কি অতিরিক্ত চাহিদার কারণে যে মুদ্রাস্ফীতি হয় তাকে কি বলা হয় অপশন ডি কস্ট পুশ ইনফ্লেশন ডিমান্ড পুল ইনফ্লেশন আচ্ছা এটা কি স্থবির মুদ্রাস্ফীতি আর অতি মুদ্রা হাইপার ইনফ্লেশন হ্যাঁ ডিমান্ড পুল মানে বিটা চাহিদা জনিত যেটা হ্যাঁ ঠিক আছে মুদ্রাস্ফীতি কাকে সুবিধা দেয় সঠিক ঠিক আছে এটা ভালো আচ্ছা মাসিক 50% এর বেশি মুদ্রাস্ফীতিকে কি বলা হয় মানে মূল্য বৃদ্ধিকে কি 50% এর বেশি মূল্য বৃদ্ধিকে কোন মুদ্রাস্ফীতি মানে আন্ডার ধরা হয় আর কি আমি চারটে অপশন দিই মুদ্রাস্ফীতি হ্রাস স্থবির মুদ্রাস্ফীতি অতি মুদ্রাস্ফীতি আর মূল্য হ্রাস এবারে বলি ইংলিশগুলো বলি ওটাই বলছি অ্যাকচুয়ালি এখানে অতি মুদ্রাস্ফীতিকে বলে হাইপার ইনফ্লেশন ঠিক আছে তো হাইপার ইনফ্লেশনটাই হবে 50% এর বেশি মুদ্রাস্ফীতি চলে গেছে মানে বহুত দাম বেড়ে গেছে জিনিসের একটা ল্যাপটপের দাম যেটা 1 লাখ টাকা ছিল সেটা 1.5 লাখ টাকা হয়ে গেছে তো মানে বহুত দাম তো ওটা হাইপার ইনফ্লেশনে ধরে না হয় আচ্ছা চলো আরবিআই এর মুদ্রাস্ফীতি লক্ষ্য কত মানে কতটা আরবিআই চায় যে এতটা মুদ্রাস্ফীতি হোক আর এর থেকে বেশি না আমি অপশন দিচ্ছি 2 থেকে 1% 2% থেকে 1% 4% বা 2% 4% থেকে 2% 2% থেকে 4% 1% থেকে 5% আর 2 থেকে 6% 4 সবসময় মাথায় রাখবে 4% মুদ্রাস্ফীতি অবধি আরবিআই কন্ট্রোল করতে পারবে না 2 থেকে 4 হলে হবে 1% মুদ্রাস্ফীতি হয় না 1% মুদ্রাস্ফীতি ওটা সেটা মুদ্রাস্ফীতি মনে করা হয় তো 2 থেকে 4টাই ঠিক আছে 2 থেকে 4% মুদ্রাস্ফীতি আরবিআই মেনে নেবে তারপরে হয়ে গেলে তখন করবে হচ্ছে মনিটারি পলিসির প্রয়োগ দিয়ে সঙ্গে কথা বল আর যদি ধরো মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে 4% বেশি হচ্ছে আরবিআই কি করবে আরবিআই করবে মনিটারি পলিসির প্রয়োগ রেপো রেট রিভার্স রেপো রেট যেসব সরঞ্জাম আছে সেগুলো দিয়ে কি করবে তরলতাকে আস্তে আস্তে করে খিঁচে নেবে নিজের কাছে কড়া করে দেবে না মুদ্রাস্ফীতি হয়ে যাওয়া মানে কি লোকের কাছে টাকা বেশি হয়ে গেছে লোক হরদম করে কিনছে কোনো মানে বাদ বিচার আছে না দুটো ডিমের দরকার 20টা ডিম নিয়ে নিচ্ছে দুটো ডিমের দরকার 20টা ডিম নিয়ে নিচ্ছে তার মানে কি লোকের কাছে টাকা আছে টাকা যখন আছে আরবি তখন টেনশন পড়ে যাবে যে লোকের কাছে এত লিকুইড বেড়ে গেলে তার তো মুশকিল হয়ে যাবে আরবি তখন করবে কি রেপো রেট বাড়িয়ে দেবে রেপো রেট বাড়িয়ে দিলে ব্যাংক হুকে টাকা খিঁচে নেবে আস্তে আস্তে করে টাকা কন্ট্রোল হয়ে যাবে বুঝতে পারলে মুদ্রাস্ফীতি এইভাবে আরবিআই কমায় বাড়ায় মনিটারি পলিসির মাধ্যমে মনিটারি পলিসি কি আবার নতুন ধরো ব্যাংকের কাছে লোন নেওয়া সহজ আরবিআই কেন আরবিআই রেপো রেট করে দিয়েছে বহুত কম রেপো রেট কম করে দেওয়া মানে কি আর তুমি যে টাকাটা তুমি আরবিআইয়ের কাছ থেকে নিচ্ছ তার মানে পার্সেন্টেজ খুব কম নিচ্ছে তার মানে তুমি কোনো কমার্শিয়াল ব্যাংক আরবিআই থেকে হরদম টাকা নেবে আরবিআই রেপো রেট মানে কি আরবিআই যে পার্সেন্ট সুদের হারে ব্যাংকে টাকা দেয় তাই তো সুদের হার কমিয়ে দিয়েছে আরবিআই ব্যাংক বেশি টাকা নেবে না কম টাকা নেবে আরবিআইয়ের কাছ থেকে বেশি টাকা নেবে ব্যাংক যখন বেশি টাকা নেবে ব্যাংক লোন বেশি বাড়বে না কম বাড়বে বেশি দিয়ে দেবে লোকের কাছে যদি লোন বেশি চলে যায় আরামসে চলে যায় লোকের কাছে টাকা বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে লোকের কাছে যখন টাকা বেশি হয়ে যাবে লোক কিনবে বেশি না খরচ বেশি করবে কিনা যখন খরচ যখন বেশি হয়ে যাবে মানে ডিমান্ড যখন বেশি হয়ে যাবে তখন হয়ে যাবে জিনিসপত্রের দাম আর তুমি একটা কথা ভাবো লোক আপেল কিনতে গেলে 250 টাকা আপেল বলো লোক কিনবে না যদি তোমার কাছে পয়সা কম থাকে তুমি নেবে না চলে আসবে যখন তোমার 1,000 টাকা পকেটে আছে কোনো অসুবিধা নেই 250 টাকা ঠিক আছে দিয়ে দাও 2 কেজি আপেল লোক এবারে তুমি 2 কেজি নিচ্ছ ও 2 কেজি নিচ্ছে সবার কাছে টাকা বেশি হয়ে গেছে সব নিচ্ছে কি রে 250 টাকা আপেল বলে তাও সব লোক নিয়ে চলে যাচ্ছে করে দাও 350 টাকা করে দাও দাম বাড়াবে মূল্য বেড়ে গেল এটার নামই মুদ্রাস্ফীতি সেটা না আমি মানে লোন ছাড়া লোকের কাছে টাকা কি করে খাইয়ে ব্যাংক কি করে নিয়ে নেবে কে লোন ছাড়া মানে ব্যাংক টাকা এমনি টাকা তাহলে ব্যাংক কি করে এবারে বলি আরে বাবা দেখো আমি তোমাকে বলেছিলাম লোন ছাড়াও যদি টাকা থাকে যে লোন ছাড়া যে টাকাটা তোমার কাছে লিকুইড ফর্মে আছে না যে টাকাটা লিকুইড ফর্মে আছে ওর কোন আমি তোমাকে বলেছিলাম লিকুইড টাকা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক যদি তোমার কাছে প্রচুর লিকুইড আছে বাট তার কোনো এর কাছে নেই মানে সরকারের কাছে নেই সরকারের কাছে ইনফরমেশন নেই যে তোমার কাছে টাকা আছে
তখন হয়ে যায় সরকারের কাছে বিপুল। ওই জন্য আমি বলেছিলাম না, যাদের কাছে প্যারালালিকে আমি বলেছিলাম না, যখন বেশি টাকা হয়ে যায় সেটা খারাপ। এবার সেটা যদি সবার কাছে থাকে তাহলে কি করে হবে? সবার কাছে তাহলে দেশের অর্থনীতি ডুবে যাবে। সবার কাছে তো থাকে না ওরকম না, কারো কাছে একজনের কাছে থাকলে সে তো থাকতেই পারে। সে তো কেউ ধরো বড় লোক, সে সব ট্যাক্স মিটিয়েছে, তাও তার কাছে প্রচুর লিকুইড টাকা আছে, সে এবার খরচ করবে। সে তো খরচ কেন, সে মাথায় বেঁধে ঘুরুক না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে সবার কাছে যদি টাকা এরকম চলে আসে তাহলে কি সবার কাছে আসে, সরকারের কাছে খবর নেই, সরকার জানে না, কোথাও কিছু না প্রবলেম হচ্ছে না, যার জন্য সরকার এই করছে। হয় না ওরকম কন্ডিশন আসে না যে সবার কাছে প্রচুর টাকা হয়ে যাবে, যার খবর সরকার কাছে নেই, এরকম হয় না। থাকবেই, খবর থাকবে। ক্লিয়ার হচ্ছে না? আর কিছু আছে বলো, আমি বলছি। হলো? আচ্ছা, আরবিআই কোন সরঞ্জাম ব্যবহার করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে? চারটা অপশন দিই। রেপো রেট, এই এমএসপি, প্রত্যক্ষ কর আর ভর্তুকি। আচ্ছা, ভারতের বর্তমান ডব্লিউপিও এর ভিত্তি কি? ভিত্তি বছর কি? ভিত্তি বছর বেসিয়া। ঠিক আছে, আরে এগুলোই পরীক্ষায় পড়ে, কিছুই পড়ে। চলো ছেড়ে দেবো, আর আমি বেশি পড়বো না, আজকে হয়ে গেছে।